আসসালামু আলাইকুম। জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি আয়োজিত জেনেসিস শো স্মার্ট স্টাডিতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। জেনেসিস আপনাদের সবাইকে কথা দিয়েছিল একজন অনার্স গেইডার মেন্টরের উপস্থিতিতে স্মার্ট স্টাডি সেশন আয়োজনের। সেই কথা রাখার আজ প্রথম পদক্ষেপ। আপনাদের সাথে আছি আমি নাফি উইলমা নূর, 2017-18 শিক্ষাবর্ষ, রাঙামাটি মেডিকেল কলেজ। এবং আমাদের সাথে আছেন আমাদেরই অগ্রজ 2016-17 শিক্ষাবর্ষের তীর্থম দাস দাদা। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের 59তম প্রজন্মের একজন শিক্ষার্থী। তার পরিচয়ের সাথে আমি আরো একটু কিছু যোগ করার প্রয়োজন আছে মনে করছি, আর তা হলো তিনি কমিউনিটি মেডিসিন বিষয়ে অনার্স পেয়েছিলেন এবং বোর্ডে 8ম স্থান অধিকার করেছিলেন। আমাদের আজকের আলোচনার বিষয় যেহেতু দ্বিতীয় প্রফেশনাল পরীক্ষার্থীদের জন্য কমিউনিটি মেডিসিন বিষয়, তাই আমার নিজেরও আসলে যেহেতু সামনেই দ্বিতীয় প্রফেশনাল পরীক্ষা, আমার নিজেরও অনেক কিছু জানার আছে এবং আমি আশা করছি আপনারা আজকের লাইভ থেকে অনেক কিছু জানতে পারবেন। তাই পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকুন। আদাব দাদা। হ্যাঁ, কি অবস্থা তোমার? জি দাদা, খুবই ভালো। আসলে আমাদের সবারই সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ হওয়া উচিত যারা আমরা এখন পর্যন্ত সুস্থ আছি। এখন প্যান্ডেমিক চলছে, খুব কঠিন একটা সময়, এবং আমার মনে হয় আমরা কোনোদিন ভাবিনি এরকম একটা সময় আমরা পার করব। তো সবকিছু মিলে তবুও জানতে চাইছি একটু কেমন আছেন? আছি, এই তো ভালো আছি বলা যায়, কারণ এখনো পর্যন্ত আসলে তেমন কোনো অসুখে আক্রান্ত হয়নি, এটাই তো সবচেয়ে বড় শুকরিয়া। তো এখন আমরা তো যেহেতু 7 মাস প্রায় পিছিয়ে গিয়েছি, তবুও আমি বলবো যে আসলে এই 7 মাসটা আসলে আমাদের ভুলে যেতে হবে, কারণ এই বৈশ্বিক মহামারীর সময়ে আসলে আমাদের আর কিছুই করার নেই। তো এই তো ভালো মন্দ নিয়ে আপাতত ভালোই আছি। শুনে খুবই ভালো লাগলো। এবং আসলে আজকে বিষয়বস্তু কমিউনিটি মেডিসিন হলেও প্রথমে আমি একটু জানতে চাইবো দাদা, আপনার পড়াশোনার ধরন কেমন ছিল বা এখনো কি ধরনের পড়াশোনা আপনি করেন? মানে এটা কি খুব রুটিন মাফিক পড়াশোনা, প্রতিদিন সন্ধ্যায় পড়তে বসি এরকম, নাকি অনেকে আছে না চিল পড়াশোনা হবে, এভরিথিং উইল বি অলরাইট, এই ধরনের কোন রকমের পড়াশোনা করেন আপনি? না, আসলে আমি ফার্স্ট ইয়ার থেকে আসলে অনেক টিউশন করাই। তো দেখা যায় 2টা 2:30 বাজে ক্লাস যখন শেষ হয়, দেন একটু রেস্ট নিয়ে আমি টিউশন করাতে চলে যেতাম। তারপর ব্যাক করতাম হয়তো রাত 8টা 9টার দিকে। দেন প্রতিদিনই চেষ্টা করতাম অন্তত আইটেমের পড়াটা যাতে একদম ভালোভাবে কভার করার, যতক্ষণ নিয়ে না লাগুক আমি চেষ্টা করতাম প্রতিদিনের পড়াটা প্রতিদিন যাতে মানে আইটেমের পড়াটা কভার করে নেওয়া, যাতে আমার কোনো পেন্ডিং না থাকে বা কোনো না পড়া এরকম কোনো কিছু না থাকে। তো আমি চেষ্টা করতাম সবসময় একটা রুটিন মেনে, মানে রেগুলারিটি যেটা বলে সেটা মেনটেন করার চেষ্টা করতাম। আসলে ওভাবে কখনো সিরিয়াসলি ভাবে পড়াশোনা আসলে করি নাই। তো এই তো চেষ্টা করতাম সবসময় আইটেমের পড়াটা রেগুলারলি পড়ে যাতে সিলেবাসটা আগায় নিয়ে যেতে পারি, এটাই সবসময় চেষ্টা করতাম। তার মানে দাদা আমরা ধরে নিতেই পারি আপনি খুবই রেগুলার স্টুডেন্ট ছিলেন, আসলে প্রতিদিনই পড়তেন বা প্রতিদিনের পড়াটা শেষ করে রাখতেন। আচ্ছা দাদা, এরপরে যে প্রশ্নটা স্বভাবতই চলে আসে যে কোনো প্রফেশনাল এক্সামের আগে, যে আপনি আসলে কোন কোন বই ফলো করতেন দ্বিতীয় প্রফেশনাল পরীক্ষার জন্য? যদি কমিউনিটির কথায় আসি, আমি মেইনলি 2টা বই ফলো করতাম। একটা হচ্ছে সবাই যে জানি কমিউনিটি মেডিসিনের যে মেইন বই পার্ক। আসলে পার্ক এত বড় বই, এখানে মানে সবকিছুই আছে আসলে। তো এই বইটাই আসলে এনাফ। তবু আমি বায়োস্ট্যাটিক্স এর জন্য একটা আলাদা বই পড়তাম, যেটা হচ্ছে আমার এসেনশিয়ালস অফ বায়োস্ট্যাটিস্টিক্স বাই জাহিদ হোসেন শরীফ স্যার। এই বইটাতে আমি বায়োস্ট্যাটিস্টিক্স পড়তাম, প্লাস হচ্ছে এপিডেমিওলজিও কিছুটা পড়েছি এই বই থেকে। সেই সাথে আমি চেষ্টা করতাম স্যারদের যে লেকচার গুলো থাকতো সেটা পড়ার চেষ্টা করতাম। এই জায়গায় আমার মনে হয় যারা আমাদেরকে শুনছেন এখন তাদের সবার একটু নোট ডাউন করে নেওয়া উচিত যে ভাই আসলে কি কি বই পড়তেন বা কোথা থেকে পড়তেন। ভাই আলাদাভাবে বললেন যে এপিডেমিওলজি হচ্ছে পার্ট থেকে পড়তেন বা বায়োস্ট্যাটিস্টিক্স শরীফ স্যারের বই থেকে পড়তেন। এই জিনিসগুলো আমার মনে হয় একটু নোট ডাউন করে নিলে ভালো হয়। আচ্ছা, তারপরে ঠিক আছে, আমরা পার্কের কথা জানি, কমিউনিটি মেডিসিনের টেক্সট বুক হিসেবে আমরা একমাত্র একটা বই জানি, সেটা হচ্ছে পার্ক। কিন্তু পার্ক বইটা আসলে অনেক বেশি হিউজ, এত বড়, মানে দেখেই মনের মধ্যে একটা ভীতি কাজ করে যে এই বইয়ের প্রতিটা পেজ বা প্রতিটা টপিক আমরা কি আসলেই পারবো আত্মস্থ করতে। তো
সেদিক দিয়ে যদি চিন্তা করি, যারা আমরা আপনার মতো রেগুলার স্টুডেন্ট না, তাদের জন্য যদি বলতে বলি, তাহলে কোন কোন টপিক গুলো অবশ্যই আমাদের পিক আপ করা উচিত পার্ট থেকে? আসলে আমরা যদি টেক্সট বুকটা পড়তে চাই তাহলে দেখা যায় অবশ্যই যখন আমাদের সেকেন্ড ইয়ার মানে থার্ড ইয়ারটা শুরু হয় তখন থেকে পড়া উচিত, নাহলে কভার করা যায় না। তো যারা টেক্সট বুক অন্তত পড়ে না, অন্তত পার্টটা দেখলে আসলে পড়তে ইচ্ছা করে না, অনেক বড় বই, অনেক বোরিং পড়াশোনা। তবুও আমি চেষ্টা করতাম কিছু কিছু টপিক যেন পুরাপুরি পার্ট থেকে পড়ার, যেমন হচ্ছে কনসেপ্ট অফ হেলথ এন্ড ডিজিজ, দেন হচ্ছে এপিডেমিওলজি, দেন হচ্ছে যে ম্যাটারনাল হেলথ কেয়ার এন্ড ফ্যামিলি প্ল্যানিং, আর হচ্ছে এনভায়রনমেন্ট এন্ড হেলথ। এই টপিক গুলো আসলে পড়তাম হচ্ছে আমি সবসময় পার্ট থেকে পুরাপুরি। আর চেষ্টা করতাম হচ্ছে অন্যান্য যে টপিক রয়েছে সেগুলো আমি লেকচার ফলো করতাম, কারণ আমাদের স্যার বা ম্যাডামরা যে লেকচার তৈরি করতো তা আসলে পার্ট বা অন্যান্য যে টেক্সট বুক আছে ওখানকার যে মেইন কথাগুলো বা যেগুলো আমাদের পরীক্ষায় দরকারি সেই কথাগুলোই আমাদের স্লাইডে শো করতো। তো আসলে পার্ট পুরোটা পড়ার দরকার নাই, এই যে কয়েকটা টপিকের নাম বললাম আমি ওগুলো একটু ভালো মতো পড়ার পর যদি আমি স্যারদের লেকচারটা ভালো মতো ফলো করি, যে স্যাররা কি কি আনসার চাচ্ছে বা কি কি বলতেছে যে এই কোয়েশ্চেনের আনসার এটা হবে বা ওটা হবে, ওগুলো যদি একটু ফলো করি আমি বুঝে যাব আমি পার্ট থেকে কি কি পড়তে হবে বা স্যারের লেকচারটা পড়লে আমার জন্য এনাফ হবে। আর যেটা বললাম বায়োস্ট্যাটিক্স এর জন্য আমি পড়েছিলাম হচ্ছে জাহিদ হোসেন স্যারের বইটা, আর ওইটা পড়লেই আসলে বায়োস্ট্যাটিক্স বা এপিডেমিওলজির জন্য আর কিছুই লাগে না। তো আমি একটা অ্যাডভাইস দিব যে আসলে যাদের পার্ট পড়তে ইচ্ছা করে না বা পার্ট পড়তে চায় না, তারা এত প্যারা নেওয়ার দরকার নাই। সহজ কথায় তারা জাস্ট লেকচারটা ফলো করো ভালো মতো, আর হচ্ছে যেসব টপিক 4-5টা টপিকই বললাম এই টপিক গুলো একটু পার্টকে পড়ার চেষ্টা করো। পড়া মানে হচ্ছে একবার রিডিং দিবা, দেন স্যারের লেকচারটা পড়বা, দেখবা যে সবকিছু স্যারের লেকচারের মধ্যেই রয়ে গেছে মানে আছে। আচ্ছা দাদা, আমরা আসলে থার্ড ইয়ারে যখন উঠি আর কি, তখন দেখা যায় আমাদের সবার নতুন নতুন ওয়ার্ড। আমার মনে হয় পরে কেমন লাগে সেটা পরের ব্যাপার, বাট থার্ড ইয়ারে ওঠার পর পরই ওয়ার্ড খুবই ভালো লাগে, খুব এক্সাইটিং। তারপর দেখা যায় নতুন ওটি শুরু হয়, সবাই ওটি প্রেস করে অনেক এনথুজিয়াস্টিক ফিল করে, ছবি আপলোড দেয়। তারপর হচ্ছে ক্লিনিক্যাল সাবজেক্ট গুলোর আবার হচ্ছে লেকচার ক্লাস শুরু হয়। তো আহ এই যে ক্লিনিক্যাল সাবজেক্ট, ওয়ার্ড, ওটি, তারপর আবার বেসিক সাবজেক্টের ক্লাস, এই সবগুলো আছে একসাথে থার্ড ইয়ারে। তো এই সবগুলোর মধ্যে সমন্বয়টা কিভাবে করতেন? মানে আমি বলতে চাইছিলাম যে কোনগুলো করতে আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন, বেশি এনজয় করতেন, আর কোনগুলোতে সময় বেশি দিতেন? আসলে আমরা যারা মেডিকেলে পড়তে আসছি, মানে যখনই আমরা এইচএসসি দেওয়ার পর আমাদের একটা স্বপ্ন থাকে যে আমরা অ্যাপ্রন পরে গলায় স্টেথোস্কোপ নিয়ে রুগী দেখবো বা ট্রিটমেন্ট দিব। তো আসলে থার্ড ইয়ারে গিয়ে যখন ফার্স্ট ওয়ার্ড শুরু হয় তখন আসলে সবাই সেই আগের দিনে ফিরে যায় যে আসলে আমার স্বপ্নটা পূরণ হচ্ছে। কিন্তু আসলে যখন অ্যাটেন্ডেন্সের প্যারাটা আসে বা যখন ওয়ার্ড ফাইনালের সময়টা আসে তখন আসলে সব জিনিস অনেক প্যারা হয়ে যায়। আসলে তো এতদিন করি নাই কিছু, এখন কিভাবে করবো, 1 দিন বা 2 দিনের ব্যবধানে আমাকে ওয়ার্ড ফাইনাল দিতে হবে। তো আমি চেষ্টা করতাম হচ্ছে আসলে যখনই ওয়ার্ড হতো, আমাদের সকালে ওয়ার্ড হতো আর ইভিনিং ওয়ার্ড হতো, ইভিনিং ওয়ার্ডটা একটু অ্যাটেন্টিভলি করার চেষ্টা করতাম। আর যে পড়াটা ওয়ার্ডে পড়াতো ওটা আমি হয়তো দেখা যাচ্ছে ক্লাসের ফাঁকে বা হচ্ছে ওয়ার্ডের সময় আমি যতটুকু চেষ্টা করেছি বুঝে নেওয়ার চেষ্টা করেছি, মুখস্থ কিছু করতাম না। কারণ আমার আগে বুঝতে হবে আমার যে ওয়ার্ডের পড়া মেডিসিন সার্জারি গাইনি বা যা কিছুই আছে এগুলো আমি ফিফথ ইয়ারে বা ফোর্থ ইয়ারে পড়ার টাইম পাবো। কিন্তু থার্ড ইয়ারে আমার যে দুইটা বেসিক সাবজেক্ট আছে মানে কমমেড আর ফরেন্সিক, এগুলো আমি শুধু 1 বছরে টাইম পাবো, আর এগুলো ফেল করলে আমার সাপ্লি দিতে হবে। তো আমি চেষ্টা করতাম হচ্ছে যে মেন বেসিক সাবজেক্ট গুলো ভালো মতো পড়ার, আর ওয়ার্ডের পড়াগুলো আমি জাস্ট বুঝে রাখতাম। আর ওয়ার্ড ফাইনাল আসলে বা যখন কোনো আইটেম হতো তখন অনেক ভালোভাবে পড়ার চেষ্টা করতাম। তো আমি সবাইকে বলবো যারা পারবা তো পারবা, আর যারা যখন দেখতেছে ওয়ার্ডের পড়া পড়তে পারতেছো না তাদের এত প্যারা নেওয়ার দরকার নেই, কারণ আলটিমেটলি ফিফথ ইয়ারে সবকিছু আবার পড়ানো হবে তখন আরো সিনসিয়ারলি, কারণ তখন এই 3টা সাবজেক্ট বা এরকম 4-5টা সাবজেক্টই পড়বা, তখন আরো ভালো মতো পড়তে পারবা। তো এখন ক্লিনিক্যাল সাবজেক্ট থার্ড ইয়ারে, ক্লিনিক্যাল সাবজেক্ট নিয়ে এত টেনশন করার কোনো দরকার নেই। আমি সবসময় চেষ্টা করতাম বেসিক সাবজেক্টে মনোযোগ দেওয়া, আর যখনই আইটেম বা ওয়ার্ড ফাইনাল থাকতো তখনই আমি জাস্ট ক্লিনিক্যালে পড়াটা পড়তাম আর নর্মালি ওয়ার্ড করার চেষ্টা করতাম। আর ওয়ার্ডের মধ্যে যে পড়াটা পড়াতো সেটা আমি তখনই জাস্ট চেষ্টা করতাম যে হালকা বুঝে নিই এবং যাতে পরে পড়তে গেলে আমার যাতে মনে থাকে সবকিছু। তো আমি সবাইকে বলবো যে আসলে এই রুটিনটা ফলো করলে আসলে 3টা মানে বেসিক সাবজেক্ট বা ক্লিনিক্যালস বা ওয়ার্ড এসব প্যারা লাগবে না। মানে তোমার আগে বুঝতে হবে কোনটাকে তোমার বেশি ইম্পর্টেন্স দিতে হবে, দেন তুমি ভাবে তোমার প্রায়োরিটি সেট করে তুমি ভাবে পড়াশোনা আগে নিতে পারবে। আচ্ছা দাদা, প্রসঙ্গত একটু চলে আসছে আর কি, যে আপনি কি নোটস করতেন এই যে ওয়ার্ডে বা ক্লিনিক্যাল সাবজেক্টের জন্য, সরি
বেসিক সাবজেক্টের জন্য আপনি নিজের নোটস বলে কি আলাদা কিছু করতেন? না, আসলে তেমন নোটস করতাম না, আমি চেষ্টা করতাম স্যারদের লেকচার তোলার। আর এখন যেহেতু সবকিছু ডিজিটাল হয়ে গিয়েছে, আমি সবসময় চেষ্টা করতাম ছবি তোলার। কারণ স্যাররা খুব তাড়াতাড়ি স্লাইডটা চেঞ্জ করে, আর এত তাড়াতাড়ি লেখা যায় না, আর লিখতে গেলে দেখা যায় স্যারের কথায় মনোযোগ দিতে পারছি না। তো আমি চেষ্টা করতাম স্যারের কথাটা ভালো মতো শুনতে আর স্লাইডের ছবিটা কালেক্ট করে রাখতে, যাতে পরে গিয়ে আমি রাতে যখন পড়বো বা যখন সে আইটেমটা পড়বো তখন যাতে আমি সেই স্লাইড গুলা দেখে আমি ওই লেকচারটা আবার রিক্যাপ করতে পারি। এই কথার মাধ্যমে আমরা আসলে একটা নিনজা টেকনিক পেয়ে গেলাম যে কিভাবে আসলে এই ডিজিটালাইজেশনটাকে ইউজ করা যায় আমাদের কাজে। আচ্ছা দাদা, এরপরে আমরা সবসময় প্রত্যেকটা প্রফেশনাল পরীক্ষার ক্ষেত্রে এটা শুনি যে রিটেন এবং ভাইবার প্রিপারেশন একদমই আলাদা। রিটেনের জন্য যা পড়তে হয় ভাইবার জন্য তা পড়তে হয় না। অনেক সময় অনেকে বুঝে উঠতেও পারে না যে আসলে কোনটা কোনটার জন্য প্রযোজ্য। তো আমি একটু জানতে চাইবো স্পেসিফিক্যালি যদি আপনি একটু বলে দেন যে আমরা রিটেনের জন্য কোন টপিকগুলোর উপর বেশি এমফাসাইজ করব আর ভাইবার জন্য কোন টপিকগুলোর উপর বেশি এমফাসাইজ করব। আসলে ফার্স্টে যদি আমি রিটেনের কথায় আসি, আমার কমমেডের মধ্যে রিটেনের 4টা পার্ট থাকে, 4টা পার্টের হয়তো আলাদা আলাদা খাতা থাকবে। আমার আগে দেখতে হবে 4টা পার্টের মধ্যে কোন পার্টে কোন টপিকটা আছে। আমার আগে ওটা ভালো মতো স্টাডি করতে হবে যে পার্ট 1-এ আমার কোন কোন টপিক গুলো ইনক্লুডেড, এন্ড পার্ট বি-তে বা পার্ট 2-তে আমার কোন কোন টপিক গুলো ইনক্লুডেড, এটা আমার আগে জেনে নিতে হবে। এরকম এগুলো জেনে নেওয়ার পর আমার তখন প্রায়োরিটি সেট করতে হবে। আমি যখন দেখি একটা গ্রুপের মধ্যে ইমিউনিটি রয়েছে, এন্টোমোলজি রয়েছে বা ম্যাটারনাল হেলথ কেয়ার রয়েছে, দেখা যাচ্ছে এসব পার্ট গুলো অনেক ইম্পর্টেন্ট। তো সবসময় এসব পার্ট থেকে সবসময় কোশ্চেন আসে। আর রিটেনের ক্ষেত্রে সবচেয়ে একটা ইজিয়েস্ট পার্ট হলো রিটেন সবসময় রিপিট হয়। রিপিট হয় বলতে আমি যদি একটা কোয়েশ্চেন ব্যাংক কিনি, তো কোয়েশ্চেন ব্যাংকে পুরান বছরের যেসব কোয়েশ্চেন রয়েছে সেগুলো যদি আমি দেখি, ওগুলাই পড়ি রিটেনের ক্ষেত্রে। শুধু আমি প্রিভিয়াস ইয়ারের, আমি যদি চিটাং ইউনিভার্সিটির আন্ডারে হয় বা ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে হয়, সেসব ইউনিভার্সিটির মধ্যে বিগত বছরের যে কোয়েশ্চেন গুলো এসেছে আমি যদি শুধু সেগুলোও পড়ি, তাহলে আমি কিন্তু রিটেনে একদম 95% বা 90% কমন পাবোই। হয়তো এক্সপেরিমেন্ট হিসাবে 5% বা 10% স্যাররা কোয়েশ্চেন চেঞ্জ করে দিল। তো যেহেতু এই 5% আর 10% নিয়ে আমাদের মাথা ব্যথার দরকার নেই, আমরা 90% টার্গেট করি। 90% করলেই তো আমি ফুল আনসার করে ফেলতে পারবো, কারণ আমাদের সব আনসার আসলে করা লাগে না। গ্রুপ এ তে 5টা থেকে 4টা করা লাগে, গ্রুপ বি তে এরকম করে ডিভাইড করা। তো আমি রিটেনের ক্ষেত্রে বলবো যে সবসময় কোয়েশ্চেন ব্যাংক ফলো করতে, কোয়েশ্চেন ব্যাংকে যেসব কোয়েশ্চেন গুলো আমার বিগত বছরে রয়েছে মানে এসেছে সেগুলো ফলো করার জন্য বলবো। আর কিছু কিছু চ্যাপ্টার রয়েছে যেগুলো থেকে অনেক বেশি রিটেনে কোশ্চেন আসে। যেমন হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারটা আমাদের কনসেপ্ট অফ হেলথ এন্ড ডিজিজ বা পাবলিক হেলথ যে চ্যাপ্টারটা রয়েছে, এরপর আছে হচ্ছে এপিডেমিওলজি, তারপর আছে হচ্ছে এন্টোমোলজি, ম্যাটারনাল হেলথ কেয়ার এন্ড ফ্যামিলি প্ল্যানিং, তারপর হচ্ছে ইমিউনোলজি। এগুলোর থেকে অনেক বেশি কোশ্চেন আসে। তারপর আরো কিছু চ্যাপ্টার রয়েছে যেগুলো থেকে আসে, যেমন হচ্ছে বায়োস্ট্যাটিস্টিক্স থেকে একটা ম্যাথ আসবে অবশ্যই। তো আমি চেষ্টা করতাম ওই ম্যাথটা ভালো মতো করার, কারণ একটা ম্যাথ করলে আমি দেখা যাচ্ছে 10 নম্বর মেবি ছিল, আমার ঠিক মনে নেই, একটা ম্যাথ করলে আমার 10 নম্বর আমি পেয়ে যাচ্ছি। তো এই জন্য বায়োস্ট্যাটিস্টিক্সটা আমি খুবই ইম্পর্টেন্স দিয়ে পড়ার চেষ্টা করতাম, যাতে একটা ম্যাথ করবো আমি 10 নম্বরটা পেয়ে যাবো। তো এই যে কয়েকটা চ্যাপ্টারের নাম বললাম, এগুলা পড়লেই আসলে রিটেনটা কভার হয়ে যায়। এগুলা শুধু এগুলা পড়লে রিটেনটা কভার হবে তেমনও বলবো না, আসলে এগুলো থেকে রিটেনের কোশ্চেন বেশি আসে। তা আমি এই চ্যাপ্টার গুলো আমার অবশ্যই অবশ্যই পারতে হবে। আর অন্যান্য যে ছোট ছোট চ্যাপ্টার আছে যেমন অকুপেশনাল হেলথ, এনভায়রনমেন্ট এন্ড হেলথ, তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল এনজিওস বা এরকম যেগুলো ছোট ছোট চ্যাপ্টার রয়েছে, সেগুলো থেকে আসলে যেসব কোশ্চেন আমার রিটেনে বিগত বছরে এসেছে সেগুলো যদি আমি প্র্যাকটিস করি, আমার 100% রিটেনের প্রিপারেশন হয়ে যাবে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা যে মেইন বুক পড়ার কথা বলছি মানে টেক্সট বুক, এগুলো আসলে ভাইবা ফোকাসড, আর আমাদের যে কোয়েশ্চেন ব্যাংক আছে সেটা হচ্ছে রিটেন ফোকাসড, আমরা এটাই ধরে নিতে পারি তাহলে। হ্যাঁ আসলে, আর আমি চেষ্টা করতাম আসলে, মিথ্যা বলবো না, সবাই তো আসলে সহায়িকা বই বা যেটা বলে গাইড বুক যেটা, সেটা তো সবাই পড়ে আসলে। এই গাইড বুকটা আসলে রিটেনের জন্য আসলে দরকার পড়ে, কারণ মেইন বইয়ে লেখা আছে 10টা লাইন, আমার কিন্তু 10টা লাইন লাগবে না, আমার হয়তো 10টা লাইন ভাইভাতে লাগবে, কিন্তু 10টা থেকে একটা লাইন আমার লাগবে রিটেনে। তো আসলে এই গাইড বুকটা আসলে আমি সবসময় চেষ্টা করতাম গাইড বুক আর টেক্সট বুক দুইটা মিলাই পড়ার। টেক্সট বুকে যে লাইনটা এক্সট্রা রয়েছে সেটা আমি গাইডে লিখে রাখতাম, বা অন্য বইয়ে যেটা ভালো রয়েছে সেটা আমি গাইডে একসাথে লিখে রাখার চেষ্টা করতাম, যাতে যখন আমি রিটেনের প্রিপারেশনটা নিব বা ভাইবার প্রিপারেশনও যখন নিব, তখন আমি একটা বইয়ের ভিতরই আমি টেক্সট বুকও পড়ে ফেলতে পারবো, আর অন্যান্য যে বই ফলো করেছি সেগুলো আমি একটা বই পড়েই আমি পুরোটা কভার করে ফেলতে পারবো। তো যেটা বলছিলাম যে রিটেনের জন্য অবশ্যই একটা সহায়িকা বই ফলো করা উচিত।
আর সেই সাথে টেক্সট বুকে যেসব লাইন বা যেসব টপিক গুলো অনেক ভালো দেওয়া রয়েছে, যেটা সহায়িকা বই থাকে না, সেটা আমি অবশ্য সহায়িকা বই লিখে আমি সেটা পড়ার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ দাদা। দাদা তারপরে একটা জিনিস আমারও এটা একটা জিজ্ঞাসা। আর যখনই কথা হচ্ছিল যে আপনার সাথে একটা সেশন হবে, কমিউনিটি মেডিসিন নিয়ে একটা সেশন হবে, তখন আমাকে ইনবক্সেও অনেকে আলাদাভাবে জানতে চেয়েছে যে সবাই কিন্তু লিখে, খাতায় সবাই লিখে, সবাই ফুল অ্যান্সার করে আসে, কিন্তু রিটেনে আসলে ভালো মার্কস পাওয়ার ট্যাকটিক্সটা কি? মানে নাম্বারের যে পার্থক্যটা হয়, এটা ঠিক কি কারণে হয়? এখানে কোনো হিডেন কোনো ট্যাকটিক্স আছে কিনা, যেটা আপনি আমাদের জানাতে পারেন? আসলে রিটেনের মধ্যে সবারই দেখা যায় কম বেশি সেম নাম্বার থাকে। আমি ধরলাম 40 পেলো কেউ, আর যে হাইয়েস্ট পেলো সে হয়তো পেলো 45 কিংবা 48 ধরলাম। এই যে 5 নম্বর বা 8 নম্বর যে ডিফারেন্সটা তৈরি হয়, এটা আসলে খাতার প্রেজেন্টেশনের উপর ডিপেন্ড করে। আমি একটা কথা বলতে চাই যে আগে দর্শনধারী, দেন হচ্ছে গুণ বিচারী। আমার যদি আমার পরীক্ষা দিলাম, আমি খাতাটা স্যার দেখলো, তো দেখে যদি ফার্স্ট গ্ল্যান্সে মানে ফার্স্ট ইমপ্রেশনে যদি আমার খাতাটা স্যারের পছন্দ না হয়, তাহলে কিন্তু ইমপ্রেশনটা আমার নষ্ট হয়ে গেল। তো আমি সবসময় চেষ্টা করতাম যে ওই ব্লু পেন বা হচ্ছে গ্রিন পেন দিয়ে সবসময় মার্ক করার চেষ্টা করতাম যে আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 1 বা আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 3, এরকম করে আন্ডারলাইন করার চেষ্টা করতাম। আর আমার লেখা যেহেতু এতটা সুন্দর না, আমি চেষ্টা করতাম অবশ্যই স্পেস দিয়ে লেখার এবং মাঝখানে অনেক গ্যাপ রাখার, যাতে কি হয় আমি স্যারের সামনে আমি আনসারটা উপস্থাপন করতে আমার সুবিধা হয়। আমি আমার লেখা যেমনই হোক না কেন, আমি যদি স্পেস রেখে বা গ্যাপ রেখে লিখি, তাহলে আমার আনসারটা খুঁজে পেতে স্যারের সুবিধা হবে তখন। আর যদি স্যার যদি দেখে যে আমার খাতাটা অনেক কালারফুল, মানে অনেক কলম দিয়ে আমি কালার করেছি এবং আমি অনেক সুন্দর করে কোনো কাটাছিড়া না করে লিখেছি, তাহলে আমি যাই লেখে না কেন, স্যার হয়তো ধরে নেবে যে মানে এই এক্সামিনিটা অনেক পারে এবং অনেক আস্তে ধীরে ঠান্ডা মাথায় আনসার দিয়েছে। তো এরকম করে যদি সুন্দর করে বা কোনো কাটাছিড়া না করে কিংবা হচ্ছে আন্ডারলাইন দিয়ে বা যা যা বললাম ওভাবে যদি আমি লিখতে পারি, এভরি কোয়েশ্চেনে দেখা যায় আমার 0.5 নাম্বার বা অনেক ক্ষেত্রে 1 নাম্বার প্রত্যেকটা কোয়েশ্চেনে বেশি পাওয়া যায়। এসব ছোটখাটো জিনিসে আসলে একটা ভালো স্টুডেন্টের রিটেনের নাম্বার আর একটা অ্যাভারেজ স্টুডেন্টের রিটেনের নাম্বারের মধ্যে পার্থক্যটা তৈরি করে দেয় এসব ছোটখাটো জিনিস। তাহলে এক্ষেত্রে পয়েন্ট টু বি নোটেড হচ্ছে নিট এন্ড ক্লিন খাতায় আমরা অবশ্যই 5 থেকে 8 নাম্বার একটু বেশি আশা করতে পারি। দাদা এরপরে আরেকটা কথা হচ্ছে, আমরা এতদিন যেগুলো পড়ে এসেছি, ফর এক্সাম্পল আমি যদি অ্যানাটমির কথা বলি, অনেকেই বলতে শুনেছি যে তোমার যদি সময় কমও থাকে, তুমি যদি শুধু ফিগার টেকে আসো তাহলে অনেক মার্কস পাবে, বা ফুল মার্কস পাওয়ার জন্য ফিগার খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু। হ্যাঁ, এটা শুনে এসেছি, কিন্তু আমাদের কমিউনিটি মেডিসিনে দেখা যায় এটা আসলে সোশ্যাল সায়েন্স টাইপের একটা সাবজেক্ট। মানে এখানে এনভায়রনমেন্টাল সায়েন্স, বিহেভিয়ারাল সায়েন্স, এরকম অনেকগুলো টপিক আছে। তো এক্ষেত্রে আনসার যখন করব, আমাদের আনসার গুলো কি জিস্ট হওয়া উচিত নাকি লং হওয়া উচিত, ব্রড? মানে লেন্থটা আসলে কতটা টিচাররা প্রেফার করেন? আচ্ছা, কমমেডে আসলে রিটেনটা যে কতটা টাফ বা কতটা টাইম কনজিউমিং, এটা আসলে প্রফের দেওয়ার সময় বোঝা যায়। আসলে টাইমটা অনেক ইম্পর্টেন্ট এখানে, কারণ আমার একে তো 4টা খাতা, তো 4টা খাতায় আমার যখনই কোনো একটা গ্রুপ লিখবো, লেখার আগে ওই খাতাটার ফর্ম ফিল আপ করা লাগবে, আমার রোল নাম্বার, আমার রেজিস্ট্রেশন নাম্বার, এখানে কিছুটা টাইম জায়গা। আমি বলবো 10 মিনিট, পুরো এক্সামের 10 থেকে 15 মিনিট আমার খাতাটা শুধু ফিল আপ করতে চলে যাবে, বা যদি আমি স্কেল দিয়ে রুল করি তাহলে কিন্তু আমার 10 থেকে 15 মিনিট এসব কাজে চলে যাচ্ছে। সেই সাথে আর কমেডের মধ্যে লেখাটা হচ্ছে অনেক মানে বিস্তারিত লিখতে হয়, ডিসক্রিপটিভ টাইপ লেখা বেশি। এখানে কোনো ফিগার নাই, কোনো কিছুই নেই, টেবিলও অনেক কম, বা কোনো ম্যাথ নাই, কিছুই নাই, তাই লেখাটাও অনেক জটিল হয়ে যায়। আমি সবসময় চেষ্টা করতাম একটা টাইম ম্যানেজ করার। ফার্স্টে আমি দেখতাম হচ্ছে যে কোন মার্ক কোন কোয়েশ্চেনের কত নাম্বার দেওয়া আছে, ওটার উপর ডিপেন্ড করে আমি একটা লেন্থ সেট করতাম যে এটার নাম্বার দেওয়া আছে 5, তাহলে আমার হয়তো 1 পৃষ্ঠা বা 1.5 পৃষ্ঠা লিখবো, এবং এই 1 থেকে 1.5 পৃষ্ঠার মধ্যে আমি চেষ্টা করতাম জিস্ট কথাটা মেইনলি লিখে দেওয়া। আর যদি দেখি যে আমার সময় রয়ে গিয়েছে, তখন আমি চেষ্টা করতাম হচ্ছে যে আরো কিছু এক্সট্রা যা আউট নলেজের জিনিসপত্র রয়েছে, যেটা আমি অন্য কোথাও পেয়েছি বা ভালো পারি, সেটা আমি লিখে দিয়ে আসার চেষ্টা করতাম। তো যখনই পরীক্ষা দিতে যাব, তখনই আমার সবার আগে মাথায় রাখতে হবে আমার ফুল আনসার করে আসতে হবে। কারণ আমি যদি দেখা যায় 2টা কোয়েশ্চেন ছেড়ে দিলাম,
আমার পরীক্ষাটা অনেক ভালো হলো, আমি সব কোয়েশ্চেন ভালো মতো লিখেছি, কিন্তু 2টা আনসার করিনি, আমি 2টা কোয়েশ্চেনের আনসার। অন্যদিকে একটা ছেলে বা একটা মেয়ে 10 মানে সব কোয়েশ্চেনই আনসার করেছে, কিন্তু মিডিয়াম ভাবে বা এভারেজ ভাবে করেছে। কিন্তু আমি অটোমেটিকে কিন্তু ওই যে ফুল আনসার করেছে সে কিন্তু যে 8টা বা 2টা আনসার করে নাই, তার থেকে নাম্বার অটোমেটিকলি বেশি পাবে। তো আমি সবসময় চেষ্টা করতাম যে ফুল আনসারটা করে আসার। ফুল আনসার করার জন্য আমি সবসময় একটা টাইম সেট করতাম যে এই কোশ্চেনের জন্য আমি 10 মিনিট দিব, এই কোশ্চেনের জন্য 5 মিনিট, কিংবা এই কোশ্চেনের জন্য আমি 15 মিনিট দিব। অথবা দেখা যাচ্ছে আমার 10 মিনিট আপ হয়ে গিয়েছে, কিন্তু আমার কোয়েশ্চেনটা মানে আনসারটা কিছুটা বাকি রয়ে গিয়েছে। তখন আমি চেষ্টা করতাম খুব দ্রুত সেই আনসারটা লিখে ফেলার জন্য, এবং পরবর্তী কোনো একটা কোয়েশ্চেনে আমি 5 মিনিটের জায়গায় 3 মিনিটে লেখা শেষ করতাম। এইভাবে একটা টাইম ম্যানেজমেন্টটা আমি হিসাব করে নিতাম পরীক্ষার আগে, যাতে আমার পরীক্ষার সময় কষ্ট না হয় এবং আমি পরীক্ষায় ফুল আনসার করে আসতে পারি। ঠিক এই প্রশ্নটাই আসলে এরপর করতে যাচ্ছিলাম, যে মোটামুটি লিখে ফুল আনসার করাটা আসলে বেশি ইম্পর্টেন্ট, মানে অনেক সুন্দর করে দু একটা প্রশ্ন ছেড়ে আসার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ফুল আনসার করে আসাটা। হ্যাঁ, আমি যেটা বলবো হচ্ছে যে আচ্ছা, আমি দেখা যাচ্ছে এরপরে আমার আমাদের 2 মিনিট টাইম আছে, আমার একটা কোয়েশ্চেন বাকি। আমি চেষ্টা করতাম এই 2 মিনিট টাইমের মধ্যে যেভাবেই হোক আমি মেইন আনসারটা আমি যাতে লিখে দিয়ে আসতে পারি, আমার লেখা যেমনই হোক আমি চেষ্টা করতাম মেইন আনসারটা দিয়ে আসার। কারণ এখানে আমি মেইন আনসার দিতে পারলে 1 থেকে 2 নাম্বার এমনিতেই পাবো। আমি চেষ্টা করতাম যেভাবেই হোক যে কোনো কন্ডিশনে আমি ফুল আনসার করেই আসবো। থ্যাংক ইউ দাদা। দাদা এরপরে আমরা সবাই জানি যে এমসিকিউ একটা বেশ বড় একটা অংশ রিটেনের, এবং সময় খুব কম থাকে, এবং 20টা আনসারের প্রতিটার ভিতর আবার দেখা যায় 5টা করে ট্রু ফলস। তো এখানে আমাদের কমেন্ট বক্সে একজন অলরেডি জানতে চেয়েছেন যে এমসিকিউ প্রিপারেশনটা শুধু রিটেন এবং ভাইবার জন্য যা পড়বো সেটা দিয়ে কি এনাফ, নাকি আলাদা কিছু করার দরকার আছে, বা আপনি কি আলাদা কিছু ফলো করতেন? আসলে এমসিকিউ তো রিটেনের সাথে হয় পরীক্ষাটা, তো যখন রিটেনের প্রিপারেশন নেওয়া হয় তখন আসলে এমসিকিউ পড়ার আসলে কোনো টাইম থাকে না। আসলে কমমেডের সিলেবাসটা অনেক ভাস্ট। আসলে এত ভাস্ট সিলেবাস আমাদের একদিন শুধু একটা পার্ট কিন্তু পরীক্ষা দিতে হয়। তো এই একটা পার্টের পরীক্ষার সময় এক এক রাতের ব্যবধানে এত পড়া যখন আমি মাথায় নিয়ে যাই, তখন আর এমসিকিউ আর মাথায় তখন আর ঢুকবে না। তো আমি চেষ্টা করতাম সবসময় যে পরীক্ষার 1-2 দিন আগে আমাদের সহায়িকা গাইডের মধ্যে বা সহায়িকা বইয়ের মধ্যে কিছু বিগত বছরের এমসিকিউ দেওয়া থাকতো, আমি সেগুলো একটু সলভ করার চেষ্টা করতাম। তো দেখা যেত এমসিকিউ আসলে বিগত বছর থেকে আমি বলবো 70-80% বা 60-70% কমন পড়ে। আর বাকি যে অংশটা কমন পড়ে না সেটা আসলে রিটেনের প্রিপারেশন থেকে মোটামুটি আনসার করা যায়। আর যেমনই প্রিপারেশন হোক না কেন, আমি যদি 100% প্রিপারেশন নিই, আমি আসলে এমসিকিউ 10টা যদি হয় 10-এ 10 কখনো পাবো না। আমার এভাবেই প্রিপারেশন নিতে হবে। আমি যতই ভালো প্রিপারেশন নিই, আমি হয়তো ভালো মতো 7 থেকে 8টা পারবো, আর বাকি 2টা আমার ব্রেন খাটাই বা আমার যে নলেজ রয়েছে রেসিডুয়াল নলেজ, এসব নলেজ থেকে আমার বাকি 2টার আনসার খুঁজে বের করতে হবে। তো এমসিকিউর জন্য আমি কাউকে তেমন চিন্তিত হতে মানা করব। আমি চেষ্টা করছিলাম যে সহায়িকা গাইড থেকে বিগত বছরের এমসিকিউ গুলো সলভ করে যাওয়ার জন্য, আর রিটেনের যে প্রিপারেশন ছিল এই প্রিপারেশন দিয়ে আমি এমসিকিউ টা কভার করেছি। ধন্যবাদ দাদা। দাদা আপনি নিজেই বলছিলেন, আমিও এটা রিমাইন্ড দিচ্ছিলাম, যে 4টা পার্ট থাকে রিটেনের। তো 4টা খাতা বারবার অদল বদল করতে হয় যদি আমরা সিরিয়াল ব্রেক করি, বা একটা পার্ট থেকে আরেকটা পার্টে যদি জাম্প করি। তো এখানে আসলে টাইম ম্যানেজমেন্টটা মনে হয় খুব ইম্পর্টেন্ট। এটা আসলে কতটা টাফ, আর আপনি টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করতেন? আসলে আমি কখনো কাউকে বলবো না যে আমার ধরলাম এ গ্রুপের 2টা আনসার করলাম, আমার একটা বাকি রয়ে গেল, আমি বি গ্রুপ ধরলাম। এটা আমি কখনো কাউকে অ্যাডভাইস দিব না। আমি চেষ্টা করেছি এ গ্রুপের লাস্ট কোয়েশ্চেন আমি যদি কমও পারি বা কিছুই পারি না, ধরলাম কিছুই পারি না, আমার বানায় বানায় লেখা লাগবে, জাস্ট ধরলাম, আমি চেষ্টা করেছি ওইটা বানাই লিখে আসতে। আমি ওইটা না মানে না লিখে অন্য কোনো গ্রুপে যাইনি, কারণ দেখা যায় আমি ভুলে লাস্টে যখন টাইম কম আমার ওই কোশ্চেনটা বাকি রয়ে গিয়েছে, কিন্তু আমার মাথায় তখন কাজ করবে না যে আমার এ গ্রুপে বাকি আছে। দেখা যাবে বি গ্রুপের খাতায় ওই কোশ্চেনটা লিখে দিয়ে আসলাম, তখন কিন্তু যতই চেষ্টা করি ওইটার মার্কস কিন্তু আসবে 0। কারণ 4টা পার্ট 4জন স্যার কাটে, ঠিক আছে? তো আমি যদি একটা পার্টের আনসার অন্য পার্টে দিই তাহলে ওইটার কোনো ভ্যালিউ নেই, ওটা 0। আমি সবসময় চেষ্টা করেছি যেমনই হোক আমি প্রত্যেকটা গ্রুপের আনসারটা ওই গ্রুপের খাতায় ফার্স্টে লিখে দেন অন্য গ্রুপের দিকে প্রসিড করার চেষ্টা করেছি। আর যে টাইম ম্যানেজমেন্টের কথাটা বললাম, পরীক্ষার সময় আসলে আমি যখন লিখতে যাব তখনই আমি বুঝে যাব আসলে আমার এই আনসারটা করতে কত টাইম লাগবে। আমি যদি দেখি আমার 10 মিনিট সেট করা রয়েছে, আমি আমার 12 থেকে 15 মিনিট হয়ে গিয়েছে, তখন আমি চেষ্টা করতাম এটা
কোনো মতে শেষ করে পরে আরেকটা কোশ্চেনে গিয়ে ওটা একটু শর্ট করে লেখা। কারণ আমার মাথায় রাখতে হবে আমার অবশ্যই ফুল আনসার করতে হবে, ঠিক আছে? আমার শর্ট হলে সমস্যা নেই, কিন্তু আমি ফুল আনসার করে যাতে আসতে পারি। তো আমি একটা কোশ্চেন বড় লিখলাম তো সমস্যা নেই, যদি টাইম কম পড়ে আরেকটা কোশ্চেন আমি ছোট করে জাস্ট জিস্ট কথাগুলো লিখে দিয়ে আসলে আমার চলবে। তো যদি আমি চাই সবগুলাই মিডিয়াম করে লিখতে বা সবগুলাই ভালো মতো করে লিখতে, তাহলে আমি অবশ্যই বলবো যে যখন আমি 10 মিনিট বা 5 মিনিট সেট করবো একটা কোশ্চেনের পিছে, অবশ্যই অবশ্যই ওই টাইমের মধ্যে শেষ করার চেষ্টা করবো। যাই লিখে না কেন, যতটুকু লিখে না কেন, আমার 5 মিনিট ওভার, আমি ওই আনসারটা লিখবো না বা একটা দুটা লাইন লিখে আমি শেষ করে দিব। দাদা এবার একটু ভাইবা নিয়ে কথা বলতে চাই। ভাইবাতে আমাদের সবারই খুব কমন একটা প্রবলেম হচ্ছে থট ব্লক। যতই পড়ে আসি না কেন দেখা যায় শেষ মুহূর্তে আসলে সবকিছুই মাথা থেকে উড়ে চলে যায়, এরকম একটা প্রবলেম। তো আমরা এই থট ব্লকটাকে কিভাবে অ্যাভয়েড করতে পারি? একটু মনে হয় নেট প্রবলেম হয়েছিল, আমি প্রশ্নটা আরেকবার রিপিট করছি। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের ভাইবা নিয়ে কথা বলছিলাম। ভাইবার খুব কমন একটা সমস্যা, মোটামুটি সবাই মনে হয় এটা ফেস করেছি, সেটা হচ্ছে থট ব্লক। হঠাৎ সবকিছু ভুলে যাই। হ্যাঁ, কিছুই মানে সবই পড়ে এসেছি কিন্তু কিছু বলতে পারছি না, মুখ খুলতে পারছি না। এই থট ব্লকটাকে আমরা আসলে কিভাবে ওভারকাম করতে পারি? আসলে মেডিকেলে দেখা যায় দুই ধরনের স্টুডেন্ট থাকে। একটা হচ্ছে যারা একা একা পড়তে বেশি প্রিফার করে, আর একটা হচ্ছে যারা গ্রুপ স্টাডি করে। তো যারা যারা একা একা বেশি পড়ে, তাদের আসলে পড়া আদায় করা বা পড়া মুখস্থ দেওয়ার কেউ থাকে না, তারা নিজেদেরকে পড়াটা দেয়। আর যারা গ্রুপ স্টাডি করে, তারা আসলে নিজেদের ফ্রেন্ডদের মধ্যে আনসারটা ডিসকাস করে এবং একজন আরেকজনকে আনসারটা দেয় বা এভাবে শুনে। তো এভাবে কি হয় আসলে, পরীক্ষায় আসলে থট ব্লকটা কেন হয়? আসলে ভয়ের থেকেই হয়। আসলে আমরা যখন স্যারের সামনে যাই, তখন আমরা বুঝতে পারি না যে স্যার কি আসলে এই কোশ্চেনটাই করেছে আমাকে, এটাই কি আনসার, এটা কি দিলে স্যার কি আমার কিছু মনে করবে কি করবে না, বা এটাকে আমি ভুল বলছি। তো এসব যখন চিন্তা আমাদের মাথায় ঘুরে, তখনই আসলে দেখা যায় আমাদের থটটা ব্লক হয়ে গেছে বা আমাদের মুখ থেকে কিছুই বের হচ্ছে না। তো আমি যাদের এসব সমস্যা রয়েছে বা এরকম ভীতি রয়েছে, আমি সবসময় তাদেরকে অ্যাডভাইস দিব যে তারা যেন অবশ্যই অবশ্যই গ্রুপ স্টাডি করে, বা যখনই কোনো কিছু পড়বে তার পড়া অবশ্যই তার কোনো রুমমেট বা তার কোনো ফ্রেন্ডকে ওভার দা টেলিফোন হোক কিংবা সামনাসামনি হোক, তাকে যেন পড়াটা মুখস্থ দেয়। এভাবে কি হবে, তার একটা অভ্যাস অভ্যাস গড়ে উঠবে যে আমি সবসময় আমার যা যা পড়েছে সেটা আমার ফ্রেন্ডকে আমি বলেছি। তাই তখন একটা অভ্যাস গড়ে উঠবে যে তার সেই ভয়টা আর থাকবে না। তখন যদি আমি কোনো প্রফেসর হোক কিংবা কোনো অ্যাসোসিয়েট প্রফেসর হোক, যাকে ফেস করি না কেন, তো আমার তখন সে ভয়টা থাকবে না, আর আমার আশা করি তখন আর কোনো থট ব্লকও হবে না। আমাদের ইনবক্সে একটা প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে এই 2 মাসে কিভাবে পড়া শুরু করবো ভাইয়া। আরো একটা প্রশ্ন আছে, আমাদের কমেন্ট বক্সে একজন প্রশ্ন করেছেন, নাহিদা আক্তার। ভাইয়া প্রফের আগে পড়াগুলোকে কিভাবে গুছিয়ে নেব বাকি এই সময়গুলোতে? মানে আমাদের মোটামুটি হয়তো 2 মাস মতো সময় আছে হাতে, সর্বোচ্চ 2 মাস। এই 2 মাসে আমরা কিভাবে গুছিয়ে নেব সবগুলো পড়াকে? আসলে শুধু কমমেডের ব্যাপারেও বলবো না, ফরেন্সিকের কথাও যদি বলতে চাই, তাহলে আমার কিন্তু 2 মাসের মধ্যে দুইটা সাবজেক্টে ভালো মতো পড়তে হবে। তো আপাতত আমি কমমেড নিয়ে কথা বলি। আসলে এত কিছু চিন্তা না করে আমি বলবো যে কেমনে পড়বো কিংবা কিভাবে পড়লে শেষ হবে, আমি সবাইকে অ্যাডভাইস দেবো পড়া শুরু করে দাও। জাস্ট ফার্স্ট টাইমে যা পড়েছো সেটা থেকে পড়াটা শুরু করে দাও। অন্তত এখন জাস্ট কয়েকদিন অল্প অল্প দেখবা যে পড়তে ইচ্ছা করতেছে না বা মন বসতেছে না, তখন জাস্ট হালকা হালকা পড়ো, যাতে অভ্যাসটা তৈরি হয়ে যায়। যখন দেখবা আস্তে আস্তে অভ্যাস হয়ে যাচ্ছে, তখন আসলে দেখবা তুমি 7 ঘন্টা কিংবা 8 ঘন্টা পড়ো, তখন আর কোনো সমস্যা হবে না। তো আমি সবাইকে অ্যাডভাইস দিবো, এত বেশি চিন্তা করো না যে কিভাবে পড়বো বা কখন কিভাবে শুরু করবো, জাস্ট শুরু করে দাও। ফার্স্ট থেকে যখন ফার্স্ট টার্ম যেটা পড়েছিলা, পাবলিক হেলথ বা যে হেলথ বা ডিজিজের যে চ্যাপ্টার গুলো, সেগুলো থেকে পড়াটা শুরু করে দাও। আর যেহেতু এখন প্যান্ডেমিক সিচুয়েশন, টাইমও কম, 2 মাস সময় আছে, তাই সবকিছু হয়তো টেক্সট বুক বা সবকিছু একদম ভালো মতো পড়া যাবে না। তো যতটুক দরকার, মানে যতটুক না পড়লেই হবে না, রিটেনের জন্য যেসব বিগত বছরের কোয়েশ্চেন বা যেসব দেখতেছো আগের ভাইভাতে জিজ্ঞেস করা হয়েছিল এমন কিছু কোয়েশ্চেন বা টপিকস, সেগুলো অবশ্যই পড়বা। আর যেগুলো দেখতেছো, যেমন আমার জানলে ভালো, না জানলেও কোনো সমস্যা নেই, এসব পড়ার কোনো দরকার নেই। তো এই 2 মাসের মধ্যে অন্তত আগে রিটেনের প্রিপারেশনটা কমপ্লিট করে নাও, প্রত্যেক চ্যাপ্টারে বিগত বছরের কোয়েশ্চেন গুলো সলভ করো। তখন যখন দেখবা আস্তে আস্তে কনফিডেন্স আসতেছে যে আমি তো একবার পড়েছি বা আমার রিটেনের কোয়েশ্চেন গুলো আমি পড়েছি, তখন যখন কনফিডেন্স আসবে, তখন যখন আবার রিভাইজ দিবা বা আবার যখন পড়বা, তখন যে খুঁটিনাটি জিনিসগুলো আছে ওগুলো করতে পারবা। তো এটাই বলবো আর কি সবাইকে। দাদা এরপরে হচ্ছে ভাইভাতে আমরা অনেক সময় দেখি যে যে কোনো যে কোনো মেডিকেল স্টুডেন্টেরই দেখা যাচ্ছে কনসেপ্ট খুব ক্লিয়ার, খুব ভালো মতো বোঝে, সবটা বোঝে, কিন্তু হয়তো অতটা মেমোরাইজ করতে পারে না। এরকম অনেকেই আছে আমাদের মধ্যে। তো
আবার কমিউনিটি মেডিসিনের একটা স্পেশালিটি আমি বলবো যে ডেফিনেশন অনেক বেশি জিজ্ঞেস করা হয়, এবং ডেফিনেশন একদম ওয়ার্ড টু ওয়ার্ড শুনতে চান আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলীরা। তো ডেফিনেশন, এত এত ডেফিনেশন আসলে মনে রাখার কৌশলটা কি? আসলে সহজ কথা কি, আসলে সংজ্ঞাটা মনে রাখার কোনো কৌশল নাই আসলে। কারণ হচ্ছে কি, সংজ্ঞাটা আসলে সবসময় স্যাররা একদম ওয়ার্ড টু ওয়ার্ড শুনতে চান। তো আমি যেটা চেষ্টা করতাম ওটা হচ্ছে সংজ্ঞাটাকে প্রথমে দেখতাম হচ্ছে এটা কোন অর্গানাইজেশন, WHO আর কোন অর্গানাইজেশন দিয়েছে এটা দেখার। কারণ WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে ডেফিনেশন গুলো রয়েছে এগুলো স্যারদের অনেক পছন্দ। যে কোনো ডেফিনেশন হোক না কেন, WHO যদি যে কোনো ডেফিনেশন দেয় স্যাররা ওটাই অ্যাকসেপ্ট করেন। আমি আগে দেখতাম যে ডেফিনেশনটা কি কোন অর্গানাইজেশন দিয়েছে, তারপর চেষ্টা করতাম ডেফিনেশনটাকে কয়েকটা পার্টে ভাগ করার। ঠিক আছে, যেমন আমি একটা যদি ডেফিনেশন বলি যে হেলথ টিম, বা হেলথ টিম কি জিনিসটা, কারা, এটা একটা কোয়েশ্চেন। তাদের উদ্দেশ্য কি, এটা একটা কোয়েশ্চেন। বা তারা কে কি কাজ করে, একটা কোয়েশ্চেন। তো একটা সংজ্ঞার মধ্যে আমার তিনটা কোয়েশ্চেন চলে আসলো। মানে আমি ফার্স্টে সংজ্ঞাটা রিডিং দিতাম, রিডিং দিয়ে বুঝতাম যে আসলে কি বুঝাইছে। ঠিক আছে, তারপর আমি তিনটা পার্টে ভাগ করতাম বা 4-5টা পার্টে ভাগ করতাম কোয়েশ্চেন আকারে, যে কারা, উদ্দেশ্য কি, কি করবে, কি করতে চাই, তারপর কে কি করবে, এসব হাবিজাবি কোয়েশ্চেনে ভাগ করতাম। এই কোয়েশ্চেনে ভাগ করার পর আমি এভাবে কোয়েশ্চেন আকারে সেট করতাম। এইভাবে আমি অনেক কষ্ট করে, আসলে আমি বলবো না যে সংজ্ঞা মুখস্থ করা অনেক ইজি, সংজ্ঞা মুখস্থ করতে অনেক কষ্টই হয় আসলে, অনেক টাইমও লাগে আসলে। তো এইভাবে মুখস্থ করতাম, এইভাবে ভাগ করে। আর আমি চেষ্টা করতাম 3-4 দিন পর বা যখনই আমার মন চাইলো আমি একটু সংজ্ঞাটা আবার প্র্যাকটিস করার বা রিভাইজ দেওয়ার। আমার মনে হলো আমার হয়তো এখন মনে আসতেছে না, হেলথ টিমের ডেফিনেশন এখন মনে আসতেছে না, আমি তখন কি করতাম, বইটা নিয়ে একটু দেখে নিতাম। আমি সবসময় চেষ্টা করেছি সংজ্ঞাগুলোকে প্র্যাকটিসের মধ্যে রাখতে। আসলে সংজ্ঞা মুখস্থ করতে হয় এমন ভাবে যে তোমার ব্রেনে নাই কিন্তু তোমার মুখে চলে আসবে। ঠিক আছে, তোমার দেখবা বারবার পড়তে পড়তে এমন অবস্থা হবে আমার সংজ্ঞাটা আমার এখন চিন্তা করলে আসবে না, কিন্তু যখন আমি সংজ্ঞাটা বলতে যাব তখন অটোমেটিক আমার মুখ দিয়ে সংজ্ঞাটা ক্লিয়ারলি বের হবে। আর কিছু কিছু সংজ্ঞা রয়েছে এগুলো আসলে অনেক টাইম কনজিউমিং সংজ্ঞা, যেমন হচ্ছে পাবলিক হেলথ, যেটা বলবো। তো পাবলিক হেলথের সংজ্ঞাটা আমি মুখস্থ করেছিলাম আমার ভাইবা পরীক্ষার আগে রাতে। ঠিক আছে, তো এটা নিয়ে তো টেনশন হওয়ার কিছু নাই, এটা জিজ্ঞেস করবে, কিন্তু এটা পরীক্ষার আগে রাতে আমি ভালো মতো মুখস্থ করে পরীক্ষার দিন আমাকে জিজ্ঞেস করেছিল, আমি এটা আনসার দিয়েছিলাম। তো এরকম আর কি, যে যেসব বড় ডেফিনেশন রয়েছে যেগুলো তেমন দরকার নেই সেগুলো বাদ দিবা, আর যেগুলো খুবই ইম্পর্টেন্ট যেমন পাবলিক হেলথ, হেলথ, হেলথ টিম, তারপরে এসব যা যা ডেফিনেশন রয়েছে, বায়োস্ট্যাটিস্টিক্স, এপিডেমিওলজি, এসব যা যা ডেফিনেশন রয়েছে খুব ভালো মতো পড়ার চেষ্টা করবা। আর যেটা বললাম যে কয়েকটা কোয়েশ্চেন আকারে বা কয়েকটা ধাপে ধাপে সাজাই ফেলবা, যাতে সংজ্ঞাটা যখন পড়তে যাবা তখন এসব কোয়েশ্চেনের আনসার হিসেবে পড়বা। তখন দেখবা সংজ্ঞাটা বোঝা হয়ে গেছে। আর যখনই তুমি দেখবা যে সংজ্ঞাটা বুঝতেছি আমি, তখনই 1-2 বার রিডিং দিলে অটোমেটিক এটা মাথায় সেট হয়ে যাবে। বাহ, আমরা খুব সুন্দর একটা ওয়ে পেলাম দাদার কাছ থেকে, যে কোয়েশ্চেন করে ভাগ ভাগ করে সেগুলোর আনসার দিয়ে আসলে ডেফিনেশনটা মনে রাখা যায়। আর অবশ্যই এক্ষেত্রে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, দাদা এটা বলে দিয়েছেন এক কথায় আসলে। আচ্ছা, এবার একটু আরএফএসটি নিয়ে কথা বলতে চাই। আরএফএসটি তে দেখা যায় আরএফএসটি ট্যুর বা এর আগে যে ফিল্ড ভিজিট গুলো থাকে, তারপরে আরএফএসটি বুক রেডি করা, এসব কিছু মিলে বেশ একটা সময় কিন্তু কেটে যায়। হ্যাঁ, পুরো থার্ড ইয়ারের পুরোটা কিন্তু আসলে সাবজেক্টে পাওয়া যায় না, বেসিক সাবজেক্টের পড়াশোনায় পাওয়া যায় না। তো এই টাইমটাকে কভার আপ করার কোনো ওয়ে কি আছে? আসলে আরএফএসটি আসলে আমাদের একটা এসেনশিয়াল পার্ট, কমমেড যে সাবজেক্টটা রয়েছে। তো অনেক জায়গায় হয়তো দেখা যায় 10 দিন, অনেক জায়গায় 20 দিন, অনেক মেডিকেলে দেখা যায় 1 মাস আরএফএসটি হচ্ছে। তো আসলে 7 থেকে 8 মাস সময়ের মধ্যে একটা মাস পুরো আমরা জাস্ট দেখা যায় ঘোরাফেরা করতেছি, স্টাডি ট্যুরে যাচ্ছি, ডে ভিজিটে যাচ্ছি। ঠিক আছে, তো এই 1 মাস আসলে পড়াশোনা করাটা অনেক টাফ হয়ে পড়ে। ঠিক আছে, তো আমি তবু একটু বলবো যে আসলে রাতে তো কোনো ডে ভিজিট থাকে না, তো রাতে এসে অন্তত ওই আমি যে ডে ভিজিটটা করেছি বা আমার ডে ভিজিটটা যে রিলেটেড হয়েছে সেটা হালকা বাড়তে একটু পড়ে রাখতো। কেন বলছি এটা আমি একটু পর আসতেছি, ভাইবা নিয়ে যখন কথা বলবো ভাইবাই কি কি মানে কিভাবে কি কি জিজ্ঞেস করা হয়। তো এই ডে ভিজিট সম্পর্কে একটু জেনে রাখার চেষ্টা করব। আর সাথে সাথে যে আইটেমটা থাকে সেটার পড়াটা আমি পড়ার চেষ্টা করব। আসলে কভার করার তো তেমন কোনো ওয়ে নাই, কারণ 8 মাসই সময়। আমি যদি 1 মাস আমার যদি নষ্ট হয়ে যায় আমি আরেক মাস তো পাবো না। তো এই 1 মাসটা আমার আসলে চেষ্টা করতে হবে যতটুকু কম ওয়েস্ট হয়। আমি চেষ্টা করব, দেখা যাচ্ছে আমার আগে 2 ঘন্টা পড়তাম মিনিমাম, আমার হয়তো আধা ঘন্টা পড়লাম এখন, জাস্ট কিছুটা কভার করার চেষ্টা করব। আর যে ডে ভিজিট বা আরএফএসটি বুকের কথাটা আসতেছে, ভাইবার মধ্যে আসলে 2টা বোর্ড থাকে। একটা হচ্ছে সার্ভে রিপোর্ট,
দিয়ে একটা বোর্ড শুরু হয়, আর একটা বোর্ড শুরু হয় হচ্ছে বিভিন্ন রকম স্পেসিমেন দিয়ে। তো আমি যদি RFST টা ভালো মতো করি, বা আমার রিসার্চ বা আমার সার্ভে যেটা ছিল সেটা সম্পর্কে আমি ভালো মতো জ্ঞান না রাখি, আর আমার ডে ভিজিট গুলোতে কি হয়েছিল, আমার ওখানে কারা মানে কোথায় গিয়েছিলাম, এগুলো যদি আমার মাথায় না থাকে, আমি আসলে বাইবার একটা বোর্ডে আমি কিছুই বলতে পারবো না। তো চেষ্টা করবো যে এসব RFST করার সময় যে ভিজিট গুলো আমি করি, বা যে RFST ট্যুর গুলোতে আমি যাই, বা যে উপজেলায় আমি যাই, বা যে সার্ভেটা করি, সেগুলো সম্পর্কে একটু ভালো আইডিয়া নিয়ে আমি ভাইবার টেবিলে যাওয়ার চেষ্টা করবো। আরএফএসটি হওয়ার বেশ অনেকদিন পরে আসলে প্রপটা হয়, এই ইনস এন্ড আউটস গুলো কি মনে থাকে মানে ভাইবা পর্যন্ত? আর আমাদের ক্ষেত্রে যদি বলি, আমরা অলরেডি অলমোস্ট 1 বছর আমরা পিছিয়ে গেছি। আরএফএসটি হয়েছে তারও 2-3 মাস, তার মানে মোটামুটি 1 বছর 3-4 মাস হয়ে গেছে আমরা আরএফএসটি ট্যুর করে এসেছি, আরএফএসটি ফিল্ড ভিজিট করে। তো এটা ইনস এন্ড আউটস আসলে কিভাবে মনে রাখবো, আমরা কোথায় কোন উপজেলায় কি কি করেছি না করেছি? হ্যাঁ, আমি আসলে শুরু থেকে আসি তাহলে। সার্ভে রিপোর্ট যখন আমি দিব, তখনই আমাকে বলবে তোমার যে সার্ভে বা যে রিসার্চটা করেছো সেটা কি নিয়েছিল। তখন তুমি হয়তো বললা যে প্যাটার্ন অফ ডিজিজ অকারেন্স ইন রুরাল পিপল, বা এরকম কিছু একটা বলেছো। তখনই তোমাকে বলবে যে এটা কোন ধরনের স্টাডি, মানে টাইপ অফ স্টাডি কি। তারপর বলবে যে এটা অবজারভেশনাল কেন, আর এটা ডিসক্রিপটিভ কেন, এটা অ্যানালিটিক কেন না, বা এটা এক্সপেরিমেন্টাল কেন না, তুমি স্যাম্পল কিভাবে নিয়েছো, ঠিক আছে, স্যাম্পল আর কিভাবে নেওয়া যায়, তোমার ডাটা কি কি ছিল, তোমার ভ্যারিয়েবলস কি কি ছিল, তুমি কিভাবে কোনটাকে কিভাবে প্রেজেন্ট করেছো। মানে এই যে আমি একটা সার্ভে করলাম, এটা থেকে আসলে আমার একটা ভাইবা বোর্ড পুরোটাই পাস হয়ে যাবে। কারণ কি, আমি যদি শুরুর দিকে এসব কোশ্চেন সবগুলো কোশ্চেন যদি ভালো মতো পারি, আমার কিন্তু ফার্স্ট ইমপ্রেশনটা ভালো হয়ে যাবে। তখন স্যার হয়তো বুঝবে যে আসলে ছেলেটা পড়াশোনা করে এসেছে, শুরুতে দেখে যা কোশ্চেন করছে সবই পারছে। তো আমি চেষ্টা করতাম সব সময় যে কোনো ভাইবা বোর্ডের শুরু থেকে যে কোশ্চেন গুলো থাকে বা যে স্পেসিমেন গুলো থাকে সেগুলো একদম ভালো মতো পড়ার, মানে কোনো যাতে কোনো গ্যাপ না থাকে আমার জানার মধ্যে। তো আর তুমি যে কথাগুলো বললা যে ডে ভিজিট বা হচ্ছে যে ইউনিয়ন বা উপজেলায় যাই, আসলে সার্ভে রিপোর্ট থেকে যখন এইসব কোশ্চেন গুলো করা হয়, এরপরই স্যার যখন আমার বুকটা একটু পরপর উল্টাবে, তখন দেখলো তুমি উপজেলায় গিয়েছো। তো আমরা সিএমসি বা চিটং মেডিকেলে যারা আছে তারা গিয়েছিলাম হচ্ছে যে মিরসরাই। তো আমাদের জিজ্ঞেস করা হয়েছিল মিরসরাই উপজেলার উপজেলা হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অফিসার কে ছিলেন, এটা জিজ্ঞেস করা হয়েছিল। তারপর জিজ্ঞেস করা হয়েছিল ওখানে অর্গানোগ্রাম কেমন, মানে সুপিরিয়র কে এরপরে কিভাবে ইনফিরিয়র দিকে যায়, এটা জিজ্ঞেস করা হয়েছিল। তারপর বলা হয়েছিল ওখানে ফ্যাসিলিটিস কি কি আছে, কি কি লিমিটেশনস আছে, তারপর হচ্ছে কি কি টেস্ট করা হয়, কি কি সার্ভিস দেওয়া হয়। সে সাথে আমি যদি যাই কোনো জায়গায় কোনো হসপিটালে যাই, সে সাথে আমরা গিয়েছিলাম হচ্ছে বান্দরবন সদর হসপিটালে। তো আমাদের বান্দরবান সদর হসপিটালে সেম কথা জিজ্ঞেস করা হয়েছিল যে ওখানের মধ্যে কে যে মেইন সেটা কে ছিলেন, অর্গানোগ্রামটা কি রকম, কি কি সার্ভিস দেওয়া হয়, কি কি লিমিটেশন আছে। আসলে এসব মনে রাখা অনেক টাফ, কিন্তু আমি যখন বুক লিখবো, আসলে বুকের মধ্যে এসব আনসার গুলো দেওয়া আছে। আমি যখন বান্দরবান সদর হসপিটাল ভিজিট করব, ওখানের মধ্যে বিভিন্ন পয়েন্ট থাকে আমার, কি কি সার্ভিস আছে, কি কি লিমিটেশন আছে, এগুলো সবকিছু আসলে বুকের মধ্যে থাকে। তো আমি যখন ফাইবার আগে রাতে প্রিপারেশন নিব, চেষ্টা করব আমি বইটা ভালো মতো পড়ে যাওয়ার জন্য, ঠিক আছে। কারণ এসব আমাকে জিজ্ঞেস করবে 100%, তো আমার এগুলো অবশ্যই পারতে হবে। আর যে খুঁটিনাটির কথা বলা হয়েছিল, এগুলো আসলে যখনই ডে ভিজিটটা করা হয় তখনই আসলে হালকা পাতলা একটু নোট ডাউন করা হয়, ঠিক আছে। আর নোট ডাউন করা হয় এগুলো থেকে আসলে একটা আমরা যা দেখেছি ওটার আদতেই একটা যা সাজানো হয়, যে আমরা দেখেছি যে এখানে আসলে পর্যাপ্ত পরিমাণে ডাক্তার নেই, তো আমরা লিমিটেশনসে লিখলাম যে নট এনাফ ডক্টরস হিয়ার। এরকম জাস্ট আমরা যা দেখেছি ওটার আন্ডারে আমরা আমাদের লিমিটেশন বা সার্ভিস কি কি দেওয়া আছে ওটা সেট করব। তো এসব নিয়ে এত চিন্তা করা কিছু কারণ নেই, এগুলো আসলে নিজেরা যা দেখেছি এর মধ্যেই আমার বলে দিতে পারবো। জাস্ট আমি বলবো অর্গানোগ্রাম যেটা থাকে, বা যে যে সুপিরিয়র যে পার্সনটা ওটার ইনচার্জ থাকে ওই হসপিটাল বা ইউনিয়ন হসপিটালে, সেসব যাতে আমার ভুল না হয়, সেসব যেন আমি 100% পারি। আরএফএসটি বুকটা কি অনেক বেশি ইনফরমেটিভ হওয়া উচিত নাকি অর্নামেন্টেড হওয়া উচিত? আসলে আমি বলবো হচ্ছে যে ইনফরমেটিভ হওয়া উচিত। কারণ যখনই আমি দেখবো, আমার ভাইবা যখন শুরু হবে, স্যার যখন দেখবে আমি কিভাবে ডাটাটা প্রেজেন্ট করেছি, দেখা যাচ্ছে আমি একটাতে দিয়েছি হিস্টোগ্রাম, আরেকটাতে দিয়েছি বার, আরেকটাতে দিয়েছি পাই চার্ট, ঠিক আছে, আরেকটাতে দিয়েছি আমি স্ক্যাটার ডায়াগ্রাম। এরকম যখন স্যার দেখবে যে আমার অনেক ভ্যারিয়েবল ওয়েতে আমি প্রেজেন্ট করেছি ডাটাটা, তখন স্যার হয়তো কোয়েশ্চেন করবে যে তুমি এটা এখানে কেন প্রেজেন্ট করলা, এটা ওভাবে কেন প্রেজেন্ট করলা। এসব কিন্তু আসলে কোয়েশ্চেন। আমার মনে রাখতে হবে ভাইবার মধ্যে আমাকে যত কোয়েশ্চেন করা হোক, যত ইজি হোক না কেন, যত বেশি কোয়েশ্চেন আমার নাম্বার পাওয়ার চান্স তত বেশি।
তো আমি চেষ্টা করবো আমাকে কিভাবে কোয়েশ্চেন করা যায়, ঠিক আছে, আমার ছোট কোয়েশ্চেন হোক, এক লাইনের আনসার হোক। তো এসব ছোট ছোট জিনিস যদি আমি মাথায় রাখি, যে ভাইভাতে যত কোয়েশ্চেন তত আনসার, ঠিক আছে, দেখা যাবে যে একজনকে 20টা কোয়েশ্চেন করলো, এর মধ্যে দেখা যাচ্ছে যে 15টাই হচ্ছে ছোট ছোট আনসার। দেখা যাবে এই 15টা কোয়েশ্চেন দিয়ে ও কিন্তু অনেক ভালো মার্কস পেয়ে গেল। তো আরএফএসটি বুক যেটার কথা বললো, ওটা আমি সবসময় বলবো যে ইনফরমেটিভ হওয়ার জন্য, মানে ভেরিয়েবল ওয়েতে ওটা প্রেজেন্ট করার জন্য, যতটুকু পারা যায়, যতটুকু নলেজের মধ্যে থাকা যায় ততটুকুর মধ্যে ওটা যাতে ইনফরমেটিভ থাকে। কারণ আলটিমেটলি স্যাররা ওটা নিয়ে ভাইবা নিবে, ওটা কিন্তু আসলে কেউ বইটা দেখে আসলে কেউ নাম্বার দিবে না। বইটা দেখে বইয়ের মধ্যে কি আছে ওটা তুমি পড়েছো বা তুমি জানো কিনা ওটা যাচাই করার পরে তোমাকে নাম্বারটা দিবে। দাদা এবার হচ্ছে আমি নিজেও শুনেছি আমাদের অনেক সিনিয়রের কাছে যে ভাইভাতে জিজ্ঞেস করা হয় অনেক সময় যে তুমি কোন সাবজেক্টে ক্যারিয়ার করতে চাও, তুমি কিসে ক্যারিয়ার করতে চাও। তো অনেকেই নাকি উত্তর দেয় যে আমি কমিউনিটি মেডিসিনে ক্যারিয়ার করতে চাই। তো এটা আমার মনে হয় সবার ক্ষেত্রে সত্যি না, সবাই মোটেও চায় না কমিউনিটি মেডিসিনে ক্যারিয়ার। তো এটা কি কোনো পজিটিভ ইমপ্রেশন ক্রিয়েট করে নাকি এই প্রশ্নে আসলে অনেস্টলি উত্তর দেওয়া উচিত যে আমি আসলে কোথায় ক্যারিয়ার করতে চাই? আসলে আমাদের বুঝতে হবে আছে যে আমাদের যারা পরীক্ষা নিবেন তারা কিন্তু এমনি এমনি পরীক্ষা নিচ্ছে না। তারা আসলে আমাদের যে সময়টা সেটা অনেক আগে পার করে আসছে, তাদের ব্রেন আমাদের চেয়ে অনেক শার্প। আমরা যাই করি না কেন তারা কিন্তু ধরে ফেলতে পারবে। তো আমি যদি ভাবি যে আমি স্যারকে বলবো আমি কমিউনিটি মেডিসিনে মানে কেরিয়ার করব, স্যার খুশি হয়ে যাবে, এমন কিছু কিন্তু না। তখন দেখা যাবে আরো হিতে বিপরীত হলো, স্যার বললো তুমি তো কমমেডে কেরিয়ার করবা, তোমাকে দেখি একটু টাফ কোয়েশ্চেন করি। তো আসলে এভাবে আমি নিজের বিপদটা আসলে কোনোভাবে মানে না আনার জন্য আমি সবাইকে অ্যাডভাইস দিব, ঠিক আছে তুমি যদি কেরিয়ার করতে চাও এটা গুড ফর ইউ, বাট যদি কেরিয়ার করতে চাও এবং সেটা বলতে চাও তাহলে অবশ্যই ভালো মতো পড়ে যাওয়ার চেষ্টা করবা। আর সবসময় অনেস্ট আনসারটা দেওয়ার চেষ্টা করবা। তুমি বললে আমি স্যার প্যাথোলজি নিয়ে পড়তে চাই, আমি মেডিসিন স্পেশালিস্ট হতে চাই, বা আমি অর্থোপেডিক স্পেশালিস্ট হতে চাই, যা ইচ্ছে তাই বললা, সমস্যা নেই। এসব কোয়েশ্চেন আসলে স্যাররা একটু জাস্ট নার্ভাসনেসটা কাটায় নেওয়ার জন্য বা হচ্ছে আইস ব্রেকিং যেটা বলে, ওই আইস ব্রেকিং এর জন্যই করে থাকেন, এগুলো আসলে এত সিরিয়াস কিছু করে থাকেন না। কিন্তু যদি আমি কমমেড বা আমি পাবলিক হেলথ বলে থাকি তাহলে আমার সে সম্পর্কে অবশ্যই নলেজ লাগবে। যদি আমার কোনো নলেজ না থাকে তখন কিন্তু আমার হিতে বিপরীত হবে। আচ্ছা, আইস ব্রেকিং এর কথা চলে এসছে, তো জিজ্ঞেস করেই ফেলি। সেটা হচ্ছে আমরা আসলে যেভাবে প্রিপারেশন নেই না কেন, হ্যাঁ, আম, অনেক সময় দেখা যায় অনেক রেগুলার স্টুডেন্ট একদম রেগুলার আইটেম ক্লিয়ার, কার্ড ক্লিয়ার, টার্ম ক্লিয়ার, সব ক্লিয়ার। আবার অনেকে আছে যারা এতটা রেগুলার না, কিন্তু প্রফিট ক্লিয়ারেন্স পাওয়ার পর সবাই খুব পড়াশোনা করে। হ্যাঁ, তো আম, তবুও দেখা যায় যে কেউ হচ্ছে পাস্ট আর কেউ হচ্ছে অনার্স ইন কমিউনিটি মেডিসিন লাইক ইউ। হ্যাঁ, এই যে পাস্ট এবং অনার্স ইন কমিউনিটি মেডিসিন এই দুটো টার্মের মধ্যে অনেক পার্থক্য, যোজন যোজন পার্থক্য। আসলে কোন টেকনিক্স গুলো এই পার্থক্যটা গড়ে দেয়, যদি আপনি ইন টোটাল বলতে চান? আসলে প্রফ এক্সামটা আসলে আমি যতই ভালো প্রিপারেশন নিই না কেন এখানে একটা লাকের ফ্যাক্টর থাকে। আসলে লাকটা অনেক সময় দেখা যায় অনেক ভালো স্টুডেন্ট বাস ভাগ্য খারাপ, মানে স্যার হয়তো ওর আনসারে ইমপ্রেসড হয়নি বা স্যার হয়তো স্যাটিসফাইড হয় নাই, তখন দেখা যাচ্ছে সে ফেল করে বসলো। আবার দেখা যাচ্ছে একটা মিডিয়াম বা একটু ব্যাক বেঞ্চার স্টুডেন্ট, সে হয়তো কোনো মতো আনসারটা দিল, স্যারও ওই দিন ভালো মেজাজে ছিল, স্যার আনসারটা অ্যাকসেপ্ট করছে আর স্যার ওকে মিনিমাম নাম্বার দিয়ে পাস করে দিল। তো আসলে এটা পুরোটাই লাকের ব্যাপার। তো যেটা বলবো হচ্ছে আমি কখনো পড়াশোনা করিনি আসলে যে আমি ফার্স্ট হব বা আমি প্লেস করব বা আমি হচ্ছে অনার্স পাবো। এই যখন এই চিন্তাটা নিয়ে আমি পড়াশোনা করতে যাব তখন আসলে আমার পড়াশোনা কিছুই হবে না, কারণ একটা প্রেশার মাথায় নিয়ে আসলে কখনো পড়াশোনা করা যায় না। তো আমি সবাইকে বলবো যে তোমার আসলে পড়াশোনা করা উচিত আসলে আমার পরীক্ষাটা ভালোভাবে দেওয়ার জন্য, মানে আমি পরীক্ষাটা ভালোভাবে দিব, আমি যাতে সবকিছু পারি এবং আমি যাতে আমার একটা মন মতো পরীক্ষা দিয়ে আসতে পারি, যাতে আমি পরীক্ষা দিয়ে বলতে পারি না আজকে পরীক্ষাটা অনেক ভালো হয়েছে, আমি পাশ করব। এই কনফিডেন্সের সাথে যখন বলতে পারবো, এই এই কনফিডেন্সটা আসার জন্য মানে পরীক্ষার পর যে আমি বলতে পারবো এই প্রস্তুতিটার জন্য আমি আসলে পড়াশোনাটা করব। আমি কখনো মাথায় নিব না যে আমার ভালো মানে প্রফে প্লেস করতে হবে, আমার অনার্স লাগবেই বা আমার প্লেস না করলে কিছুই হবে না, আমি এই প্রেশারটা নিয়ে কখনো পড়তে বসবো না। তো আমি সব সবাইকে অ্যাডভাইস দিব যে কখনো বেশি প্রেশার নিবা না, জাস্ট চেষ্টা করবা ফার্স্টে রিটেন, আমি আগে রিটেনটাকে ফোকাস করি। আমি রিটেনের সময় যদি ভাইবার চিন্তা করি বা অস্পেড চিন্তা করি তাহলে হবে না। আগে যেটা মানে আমার পরশু বা 3 দিন পর রিটেন, আমি ফুল ফোকাস আমি রিটেনকে দিব। যেমনি হোক আমি খুঁটিনাটি মানে যতটুকু দরকারের বাইরে আমি রিটেনের কিছু করবো না। রিটেনের যেগুলো দরকারের বাইরে বা যেগুলো খুঁটিনাটি সেগুলো আমি ভাইবার সময় করবো, কারণ ভাইবার সময় যথেষ্ট টাইম থাকে।
তো আমার রিটেনের জন্য যতটুকু দরকার যেভাবে আনসার করতে হবে আমি সেই প্রিপারেশনটা নিব। দেন আমার রিটেনটা গেল। এরপরে আসলে ভাইবার সময়, আমার ভাইবার সময় আসলে টাইমও থাকে, কিছুটা প্রিপারেশন নেওয়ার মতো কিছুটা টাইম থাকে। আমি চেষ্টা করব আমি ভাইভাতে যতটুকু সম্ভব, যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এই যে বললাম যে ভাইভা শুরু হয় আসলে সার্ভে রিপোর্ট দিয়ে একটা বোর্ডে, আর একটা বোর্ডে শুরু হয় স্পেসিমেন দিয়ে। এই স্পেসিমেন কিরকম, একটা থাকে বার্ড কন্ট্রোল মেথড থাকে, কিছু ভ্যাকসিনস থাকে, কিছু নিউট্রিশনাল অবজেক্টস থাকে যেমন রাইস থাকে, পটেটো থাকে, তারপর ডাল থাকে, আর কিছু ইনসেক্ট থাকে যেমন মশা মাছি, এগুলো আইডেন্টিফিকেশন করতে হয়। এইসব যে টপিক গুলো রয়েছে যেগুলো আমার ভাইভা বোর্ডের শুরুতেই ধরা হবে এবং যেগুলো দিয়ে আমার ভাইভাটা শুরু হবে, তো আমি সবসময় চেষ্টা করবো এই টপিক গুলাকে আমার আউটমোস্ট যে ইম্পর্টেন্স সেটা দেওয়ার চেষ্টা করবো। আমার এগুলো আগে একদম 100% পারতে হবে। কারণ হচ্ছে আমি দেখা যাচ্ছে আমি প্রথম 10টা কোয়েশ্চেন যেগুলো এ রিলেটেড ছিল, স্পেসিমেন বা হচ্ছে সার্ভে রিপোর্ট, ওগুলো পারলাম, পরের 5টা পারলাম না, স্যার তবুও কনসিডার করে না এ তো পারলো, হয়তো নার্ভাস হয়ে গিয়েছে তাই হয়তো পরের কোয়েশ্চেন গুলো পারছে না। তো এই কনসিডারেশনের জন্য আমি সবসময় চেষ্টা করতাম যে সবসময় যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট টপিকস বা যেগুলো দিয়ে আমার ভাইভাটা শুরু হবে সেগুলো একদম 100% পড়া। তারপর চেষ্টা করতাম যেগুলো খুঁটিনাটি আছে সেগুলা কভার করে। এরপর আসে অস্পির ব্যাপারে। ঠিক আছে, অস্পি আসলে অনেক ইজি পরীক্ষা আবার অনেক টাফও, কারণ হচ্ছে টাইম ম্যানেজমেন্ট অনেক বড় ইস্যু। ঠিক আছে, অস্পি আসলে খুব ইজি পরীক্ষা, কারণ হচ্ছে অস্পি সবসময় কোয়েশ্চেন কি হয়, রিপিট হয়। তো আমি যদি কোনো কোয়েশ্চেন ব্যাংক ফলো করি, তো আমি দেখা যাচ্ছে কোয়েশ্চেন ব্যাংকটা আমি যদি সলভ করে যাই আমি 100% অস্পি কোয়েশ্চেনটা পাবো। মানে অস্পির মানে রিটেন বা অস্পির যেটা থাকে সেটা আমি পুরোটাই ভালো মতো পরীক্ষা দিয়ে আসতে পারবো। তো আমি এটাই বলবো যে আসলে পার্থক্য যেটা বললা তুমি, যে অনার্স গেইনার আর হচ্ছে পাসের মধ্যে পার্থক্য, এটা হচ্ছে যে আসলে এই যে খুঁটিনাটি যেগুলো বললাম যে ফোকাস রাখতে হবে, যেটা আমার আগে পরীক্ষা রিটেনের সময় রিটেনে ফোকাস রাখতে হবে, আমার ভালো মতো আনসার করতে হবে। কারণ আমি যে আনসারটা করব, আমি যখন পড়বো, যে আমি এই কোয়েশ্চেনটা পড়তেছি, একটা কোয়েশ্চেন বললাম ক্লাসিফিকেশন অফ আর্থ্রোপোডস, আমি যখন পড়বো তখন আমার মাথায় থাকতে হবে এটা পরীক্ষা আসছে, এবং আমি কিভাবে পড়বো যেন আমি পরীক্ষার খাতায় যেভাবে লিখবো, আমি পড়লাম যেভাবে পড়বো আমি ঠিক সেভাবে পরীক্ষা খাতায় লিখবো। ঠিক আছে, আমি পড়ার সময় আমি মাথায় থাকবে যে আমি এটা পরীক্ষা খাতায় লিখতে হবে, তখনই আমি সেভাবে ব্রেনে সেট করে নেবো যে আমার এইভাবে লিখবো। আমি এরকম রিটেন প্রিপারেশন হয় এইভাবে, প্রত্যেকটা কোশ্চেন আমার যেগুলো খুবই বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি মাথায় সেট করে নেবো, এটা আসলে আমি এইভাবে লিখবো। তখন পরীক্ষার হলে গিয়ে আর বেশি চিন্তা করা লাগবে না যে এটা কিভাবে শুরু করবো বা কিভাবে শেষ করবো, কারণ মাথায় আমি মোটামুটি একটা আইডিয়া নিয়ে পরীক্ষার হলে আসি। আর ভাইবার ক্ষেত্রে যেটা বললাম যে দুইটা বোর্ড থাকে, একই কথা বারবার বলছি কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট কথাবার্তা। তো আমি চেষ্টা করতাম যতটুকু পারা যায় খুঁটিনাটি মানে প্রশ্নগুলা জেনে যাওয়া বলতে কেমন, যে আমি সবসময় বড় ভাইদের সাথে, আমার যে সিনিয়ররা রয়েছে তাদের সাথে কথা বলতাম যে ভাইয়া আপনি তো গত বছর পরীক্ষা দিয়েছেন, এখন এই স্যারটা কি কোয়েশ্চেন করেন বা এই স্যারটা কোন কোন আনসার অ্যাকসেপ্ট করেন। তো আমি সবকিছু যতটুকু পারা যায়, যতটুকু কোয়েশ্চেন জানা যায় বড় ভাই বড় আপুদের থেকে, আমি ততটুকু জেনে নেওয়ার চেষ্টা করতাম এবং তাদের কোয়েশ্চেনের স্ক্রিনশট গুলো নিয়ে নেওয়ার চেষ্টা করতাম। তো আমি পরীক্ষার আগে সেই কোয়েশ্চেন গুলো আমি পড়ে যাওয়ার চেষ্টা করতাম। তো আমি যদি জানি যে আমার যে যার কাছে ভাইবা দিব আমাকে কোন কোয়েশ্চেনটা করবেন, তো আমার কিন্তু একটা কনফিডেন্স আগে থেকে চলে আসবে, আমি তো জানি স্যার কোন ধরনের আনসার আমার থেকে এক্সপেক্ট করতেছেন, বা স্যার এটার পর কোন কোয়েশ্চেনে যেতে পারেন, বা কোন টপিকটা স্যারের অনেক প্রিয়। এসব খুঁটিনাটি বিষয় আমি সবসময় খেয়াল রাখতাম, স্পেশালি ভাইবার ক্ষেত্রে। কারণ দেখা যায় কোনো প্রফের মধ্যে রিটেনে ফেল করে আমি বলবো হচ্ছে less than 10% বা less than 5% মানে স্টুডেন্ট, আর ভাইভাতে ফেল করে more than 90% বা more than 95%। তো সবসময় ভাইভাটাকে বেশি ইম্পর্টেন্স দেওয়ার চেষ্টা করবা, আর অস্পি নিয়ে তেমন চিন্তার কিছু নেই, যেটা বললাম অস্পির ক্ষেত্রে। এসব খুঁটিনাটি জিনিস যেগুলো আমি ফলো করেছি, এগুলো আসলে আমাকে যেটা বললাম যে কমের একটা ভালো রেজাল্ট নিয়ে এসেছে। ঠিক আছে, তো এগুলাই আমি সবাইকে একটু অ্যাডভাইস দিব। এক্সাম স্ট্রেসটা কিভাবে হ্যান্ডেল করতেন? স্ট্রেস তো অনেক আসলে, আমরা যারা হোস্টেলে থাকি, যারা বাসায় থাকি না, তাদের জন্য আসলে স্ট্রেসটা অনেক বেশি আনবিয়ারেবল হয়ে যায়। আসলে খাওয়া দাওয়া ঠিক নাই, আসলে ঘুমের ঠিক নাই। তো আমি চেষ্টা করতাম ঘুম যাওয়ার, মানে যখনই দেখতাম একটু ইয়া লাগতেছে আমি ঘুম যাইতাম। আমি দেখা যেত রাত 12টায় ঘুমাই, সকাল 6টায় উঠতাম, আর এই আর কি, আর দুপুরেও ঘুমাইতাম। আমার একটা সলিউশন ছিল, আমার স্ট্রেস লাগলে বা আমার ভালো না লাগে আমি ঘুমাইতাম। ঠিক আছে, আর তাও যদি দেখি যে আমার ভয় লাগতেছে, আমি পরীক্ষায় কিছু পড়তেছি না পারছি, তখন আমি ফ্রেন্ডের সাথে আড্ডা দিতাম, ফ্রেন্ডের সাথে যেটা বলে চিল করতাম। কারণ হচ্ছে যে যত বেশি স্ট্রেস নিব আসলে পড়াশোনা আর হবেই না। তো সবসময় চেষ্টা করবে স্ট্রেস ফ্রি ভাবে পড়াশোনা করার। আবার মেডিকেল স্টুডেন্টদের লাইফে আবার যদি স্ট্রেস না থাকে আসলে কেউই পড়বে না। তো চেষ্টা করতাম সেই স্ট্রেসটাকে আমি ইউজফুল ওয়েতে কিভাবে ইউটিলাইজ করা যায়, আমি স্ট্রেসটাকে মাথায় নিয়ে যে আমার পড়াটা আজকের মধ্যে কমপ্লিট করতে হবে, ঠিক আছে, এই স্ট্রেসটা নিতাম। কিন্তু
আমার পড়াটা আজকে কমপ্লিট না করলে আমি শেষ হয়ে যাব, আমার প্রিপারেশন হবে না, এসব কথা যাতে মাথায় আনা যাবে না। মানে কতটুকু ইউজফুল ওয়েতে এটা ইউটিলাইজ করা যায় যে আমার আজকে শেষ করতেই হবে, না করে আমি টেবিল থেকে উঠবো না, বা আমার কেমনি হোক শেষ করব, এভাবে ইউজফুল ওয়েতে আমি ইউটিলাইজ করতাম। আর যেটা বললাম হার্মফুল ওয়েতে, মানে আমি শেষ করতেই হবে নাহলে পারবো না, এভাবে করলে আসলে মেন্টাল একটা ভালো একটা হার্ম হয়, তখন আর পড়তে ইচ্ছা করবে না, বা না পড়লে দেখা যাচ্ছে আমি ভালো প্রিপারেশন আছে কিন্তু আমার কোনো কনফিডেন্স নাই, কারণ আমার মনে হচ্ছে আমি এই টপিকটা বাদ দিয়েছি, এটাই পরীক্ষায় আসবে এবং এটা আমি পারবো না এবং এটার কারণে আমার ফেল চলে আসবে। তো সবাইকে বলবো আসলে স্ট্রেসটাকে যতটুকু পারা যায় ইউজফুল ওয়েতে ইউটিলাইজ করার চেষ্টা করো। আর যেটা তোমার হার্ম হচ্ছে বা যেটা তোমার বেশি দুশ্চিন্তার কারণ হচ্ছে সেটা কইরো না প্লিজ, আমি সবাইকে রিকোয়েস্ট করবো সেটা কইরো না। আর যদি দেখো যে তোমার তবুও সলভ হচ্ছে না, তাহলে তুমি তোমার কোনো ফ্রেন্ডের সাথে কথা বলো যে আমি পারতেছি না, তখন হয়তো তোমার ফ্রেন্ড বা তোমার কাছের মানুষ, তোমার বাবা মা, তোমার ভাই বোন তোমাকে সাপোর্ট দিবেন। আসলে প্রফের সময়টাই আসলে এরকম সাপোর্ট, মেন্টাল সাপোর্ট যেটা, সেটা খুব দরকারি। আসলে আমরা সবসময় নেগলেক্ট করে যাই জিনিসটা, আসলে এত প্রেশারের মধ্যে পড়াশোনা করা এবং এত প্রেশারের মধ্যে এক্সাম দেওয়া আসলে এই মেন্টাল সাপোর্ট ছাড়া আসলে সম্ভব না। তো চেষ্টা করবে সবসময় কাছের যারা মানুষ আছে তাদের থেকে সবসময় সাপোর্ট নেওয়ার, যাদের থেকে মোটিভেটেড হও তাদের সাথে চলাফেরা করার, তাদের সাথে কথা বলার। তো এভাবেই আর কি তুমি এই স্ট্রেসটা ম্যানেজ করবে আর কি। দাদা আপনাদের প্রিপারেটরি লিভ টাইম আর আমাদের প্রিপারেটরি লিভ টাইম এটা পুরোপুরি আলাদা আসলে। আমাদের তো লং প্রিপারেটরি লিভ 7-8 মাস ধরেই আমরা সবাই হচ্ছে প্রফিট আসলে একটা জায়গায় একদম স্টাক করে আছি। তো খুব স্বাভাবিকভাবে ধরে রাখাটা সম্ভব হচ্ছে না, লকডাউনে সবাই এক্সস্টেড। তো এখন এটাকে রিভাইভ করা যায় কিভাবে, যে লকডাউনে যে একটা মানে লকডাউন স্ট্রেস, এটা আমার যেটা মনে হয় আর কি, হ্যাঁ মানে কেমন যেন সবকিছু একটা সবকিছু কিছু বের হওয়া যাচ্ছে না, কিছু করা যাচ্ছে না, এই স্ট্রেসটা কিভাবে কভার আপ করবো আমরা, কিভাবে আসলে করছেন যেটা এখন? হ্যাঁ, যেটা বললা সেটা আসলে মানে ভ্যারি করে। আমার যেমন ধরো ঘুরতে ভাল লাগে, তো আমি কি করলাম, আমার যখন মানে আমার পড়াশোনা শুরু করব, মানে এখনো তো মানে করতেছি হালকা পাতলা, তো যখন শুরু করবো এর আগে আমি একটা ট্যুর দিয়েছিলাম, রাঙামাটি গিয়েছিলাম, বিলাইছড়ি, ওখানে গিয়ে একটা ট্যুর দিয়ে চলে এসেছিলাম। তো আসার পর কি হলো, আমার মাইন্ডটা রিফ্রেশ হয়ে গেল, লকডাউনে যেসব এক্সশন ছিল আমার সবকিছু চলে গেল। তো অনেকের দেখা যায় এরকম ট্যুর দিলে ভালো লাগে, অনেকের আবার দেখা যায় ফ্রেন্ডদের সাথে আড্ডা দিলে অনেক রিফ্রেশ লাগে, আর অনেকে দেখা যায় হচ্ছে কোনো মুভি দেখলে বা কোনো গল্পের বই পড়লে, তাই এটা হচ্ছে ভ্যারি করে। ঠিক আছে, তো আমার আসলে সবাই নিজের যে প্যাশন বা নিজের যে পার্সোনালিটি ওটাকে আগে অ্যানালাইজ করে দেখতে হবে, আসলে আমার এখন ভালো লাগতেছে না, আমার কি করলে ভালো লাগবে। ঠিক আছে, সবাইকে বলবো যে একটু ফ্রেশন আপ হয়ে নাও, মানে তোমার যেটা করতে ভালো লাগে। লকডাউনের প্রায় এখন বলা যায়, যদি আমি বিগত 2 দিন আগে যে নোটিশটা পেলাম যে জানুয়ারির দিকে থার্ড প্রফ এবং মার্চের দিকে বা ফেব্রুয়ারির দিকে সেকেন্ড প্রফটা হবে, সেই নোটিশটাকে যদি আমি সত্যি ধরে নিই, তাহলে কিন্তু আমাদের হাতে আর বেশি সময় নাই। তাহলে আমাদের সবারই এখন মোটামুটি গা ছাড়া ভাবটা ত্যাগ করতে হবে এবং ফ্রেশন আপ হয়ে নিতে হবে। এখন কে কিভাবে তুমি রিফ্রেশ হইতে পারো তা তোমার উপর ডিপেন্ড করে, কিন্তু তুমি চেষ্টা করবা যে লকডাউনে যে এক্সশন ছিল সেটাকে ঝেড়ে ফেলে এখন নতুন উদ্যমে পড়াশোনা শুরু করতে। আর যেহেতু সবাই 7 থেকে 8 মাস পড়াশোনার বাইরেই ছিল, যতই চেষ্টা করা হোক কোনো প্রেশার না থাকলে আসলে পড়াশোনা তেমন হয় না। আর যারা করতে পারে তারা আসলে, আমি জানি না ওরা মানুষ কিনা, আসলে আমিও করিনি এতদিন, তো এত কোনো প্রেশার না থাকলে আসলে পড়াশোনা করা যায় না। সেহেতু যখন আবার আমরা প্রিপারেশন নেওয়া শুরু করব, তখন হয়তো প্রথম 2-1 দিন পড়তে ইচ্ছা করবে না। আমি বলবো যে 2-1 দিন পড়তে ইচ্ছা করবে না, এটা স্বাভাবিক, সবারই সেম অবস্থা হবে, কিন্তু পড়ার টেবিলে বসে থাকো বা 1-2 পৃষ্ঠা পড়ো। ঠিক আছে, এরকম 2-3 দিন হোক কিংবা 4-5 দিন হোক, তোমার যাইতে যেতে দেখবে তোমার একটা অভ্যাস হয়ে গেছে মানে পড়ার। তুমি যদি আজকে না পড়ো তোমার একটা গিল্ট ফিল হবে যে আমার আসলে আজকে পড়া হয় নাই, আজকে কিছুই করলাম না, একটু পড়লে ভালো হইতো, এরকম গিল্ট ফিলটা হবে। এটা আসলে অভ্যাসের কারণে হয়। তো আমি বলবো যে প্রথম 2-3-4 দিন একটু টাফ যাবে, পড়াশোনায় মন বসবে না, ভাল লাগবে না, অনেক মানে ডিপ্রেশনে বা ফ্রাস্ট্রেশনের মধ্যে দিয়ে যাবা, কিন্তু কন্টিনিউ করার চেষ্টা করো। তারপর দেখবা আস্তে আস্তে অভ্যাসটা ফিরে আসবে, কারণ 7 মাস পড়াশোনার বাইরে ছিলাম সবাই। 7 মাস আগে কিন্তু প্রায় আমাদের প্রতিদিন আইটেম থাকতো, প্রতিদিন একটা হ্যাকটিক লাইফ যেত। তো সেই লাইফটাকে ফিরিয়ে আনতে আসলে একটু টাইম তো লাগবেই। তো এই জন্য 2-3 দিন বা 4 দিন এরকম একটু অভ্যাস করো। তারপর দেখবা আস্তে আস্তে তোমার পড়াশোনায় মন বসতেছে, অল্প অল্প পড়ো, হালকা কনফিডেন্স যখন গ্রো করবে তখন দেখবে আরো ভালো মতো আরো বেশি টাইম নিয়ে পড়তে পারবে। দাদা আমরা যে কোনো এক্সামের সাকসেস আসলে অনেকেই বলে থাকেন যে 50% হচ্ছে প্রিপারেশন, 50% আমি অনেক ভালো প্রিপারেশন কিন্তু আমি ঠিকমতো ডেলিভার করতে পারলাম না শেষ পর্যন্ত। তাহলে কোনো সার্টেন যেটা আপনি ফলো করেন
যে স্ট্র্যাটেজি যেটা কথা বললাম আমি ভাইবার সময় কথা যেটা বললাম আসলে ওইটাই আমি ফলো করতাম, যে আমি আসলে আগে পরীক্ষার আগে জেনে যেতাম যে আসলে কোন স্যার কি কোন কোশ্চেন করে। কারণ আমি যদি কিছুই না জেনে যাই, যে আসলে আমার ভাইবা এক্সাম সম্পর্কে কোনো আইডিয়া নাই, কোন স্যার বসবে, কোন স্যার কিভাবে কোশ্চেন করে, কিভাবে আনসার উনি চান, এসব যদি আমার কোনো আইডিয়াই না থাকে, তাহলে আমি কিভাবে প্রিপারেশনটা নিব? মানে আমার প্রিপারেশনটা হবে, ভাইবার প্রিপারেশন আসলে হচ্ছে যে স্যাররা বসবেন তাদেরকে আমার স্যাটিসফাই করতে হবে। আমি কি পড়ছি, কোত্থেকে পড়ছি, কেমনে পড়ছি, কোনো কিছু ম্যাটার করে না। আমার যে স্যার গুলা বসবে তাদের বুঝাইতে হবে আমি আসলে পড়ছি, আমি পারি, এটা ওদের বোঝাইতে হবে, ওনাদের বুঝাইতে হবে। তো আমি চেষ্টা করতাম যে স্যারটা ভাইবা নিবে বা যারা ভাইবা নিবেন তাদের যে কোয়েশ্চেন গুলো রয়েছে বা যেসব আনসার গুলো উনি চান বা উনি এক্সপেক্ট করেন, ওগুলো আমি বড় ভাই 1 বছর বা 2 বছর সিনিয়র ওনাদের থেকে জেনে নিতাম। কারণ আসলে আমাদের প্রফ হয় আসলে 4টা, প্রতিটা প্রফে কি কি কোয়েশ্চেন হয় বা কোন ম্যাডাম কিরকম আমাদের মাথায় কিন্তু রয়ে যায়। কারণ একটা পরীক্ষা আসলে এত বড় একটা দিন আমাদের জন্য, যারা এটা আমাদের রেজাল্ট ডিপেন্ড করে, একটা ভাইবা খারাপ হলে আমাদের 6 মাস পিছাই গেল। তো এই ভাইবার দিনগুলো আসলে আমাদের সবসময় মনে থাকে যে স্যারটা এরকম করছিল আমার সাথে বা স্যারটা এরকম জিগাইছিল আমার থেকে। তো আসলে বড় ভাইদের থেকে আমরা আস্ক করতাম যে ভাই এটা কিভাবে উনি কি কি কোয়েশ্চেন করেন, কি কি ডেফিনেশন ধরেন, ডেফিনেশন কি ভুল বললে বা এক্সাক্ট না বললে সমস্যা হয় কি হয় না, এগুলো আমি জেনে নিতাম। এভাবে আমার স্ট্র্যাটেজিটা প্ল্যান করতাম। আমি চেষ্টা করতাম স্যার যেসব জিনিস শুনতে চান বা যেসব টপিক ওনার খুব প্রিয়, আমি সবসময় চেষ্টা করতাম ওনাকে ওই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতাম। ঠিক আছে, এটা কিভাবে করতাম? ধরো আমি জেনেছিলাম আমাদের একটা স্যার উনি টিউবারকুলোসিস নিয়ে অনেক বেশি কোশ্চেন করতে পছন্দ করেন। তো আমার যখন স্পেসিমেন তোলার পালা আসলো, আমি টিবি ওষুধটা তুলেছিলাম, যে টিবি মেডিসিন থাকে, আমি ওটা তুলেছিলাম। কারণ আমি জানি স্যার হয়তো এই টপিকটা স্যারের অনেক ফেভারিট, স্যার এখান থেকে কোশ্চেন করলে আমি যদি আনসার দিতে পারি তাহলে আমি অবশ্যই নাম্বার বেশি পাবো। দেখা যাচ্ছে টিভি থেকে আমাকে সব অনেক ধরনের কোশ্চেন করা হয়েছিল, কোন রেজিমেন্ট কখন দেয়, কোনটা সাইড এফেক্ট কি, কোনটা সাইড এফেক্ট দেখা দিলে কি করবা, এসব অনেক কোশ্চেন করা হয়েছিল। সবই আনসার দিয়েছিলাম, তো স্যার ওখানে আমার নাম্বার বেশি দিয়েছিলেন। ঠিক আছে, আমার কিন্তু আসলে আমি স্যার কি কি আনসার শুনতে চেয়েছেন বা স্যারের ফেভারিট টপিকটাকে আমি টার্গেট করেছিলাম। আমি সবাইকে চেষ্টা করবো, যারা একটু ভাইভাতে ভালো নাম্বার তুলতে চাও তখন তুমি স্যারের যে ফেভারিট টপিক রয়েছে সেগুলোকে অ্যানালাইসিস করে সেগুলো একটু ভালো মতো পড়বা। আর সেই সাথে কিন্তু ফেভারিট টপিকের বাদে যে শুধু ওগুলো পড়ে গেলেই হবে না, অন্যান্য জিনিসও পড়ে যেতে হবে, খুঁটিনাটি পড়ে যেতে হবে। কারণ আমাদের আলটিমেটলি কার্ড তুলতে হবে, কার্ডের মধ্যে যে টপিক থাকবে সেগুলো থেকে কোশ্চেন করা হবে আসলে। তো আমার আগে আগে জেনে যেতে হবে আমাদের ডিপার্টমেন্টে কোন কোন কার্ডটা রাখা হয়েছে। প্রত্যেকটা কার্ড আমি যদি জেনে যাই যে আসলে এই কার্ডে রয়েছে ম্যাটারনাল হেলথ, এর কার্ডে রয়েছে পাবলিক হেলথ, আমি কি কি কার্ড যদি জানি তাহলে আমি ওই রিলেটেড সব কোশ্চেন গুলো আমি পড়ে ফেলবো। কারণ আমাকে প্রথমে হয়তো কার্ড তুলে কার্ড থেকে একটা দুটা কোশ্চেন করবে, দেন হয়তো আমার অন্য টপিকে যাবে। একটা কথা মনে রাখতে হবে, ভাইবার মধ্যে আমাকে যদি 20টা কোশ্চেন করা হয় আমার কিন্তু 20টাই পারতে হবে না, মানে 20টাই পাস পারলেই যে আমি পাস করবো এমন কোনো কথা নেই। আমি যদি 10টা ইম্পর্টেন্ট বা 12টা ইম্পর্টেন্ট মানে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার দিতে পারি, আর বাকি 3-4টা আমি মোটামুটি দিলাম আর বাকিগুলো আমি পারলামই না, তাহলেও কিন্তু আমার পাস চলে আসবে, ভালো নাম্বার চলে আসবে। তো আমার এটা টার্গেট করে নামতে হবে যে আমার যেমনি হোক ভাইবাটা ভালো দিয়ে নামতে হবে আমার। আর যে কথাগুলো বললাম ভাইবার জন্য স্ট্র্যাটেজি কি আমি প্ল্যান করেছিলাম সেগুলোর কথা বললাম। আর রিটেনের ক্ষেত্রে আমি যেটা বলেছিলাম, আমি যখনই কোনো বিগত বছরে কোয়েশ্চেন সলভ করতাম তখনই আমি মাথায় ধরে নিতাম যে কোয়েশ্চেনটা পরীক্ষায় চলে এসেছে। তো আমি তখন এমন ভাবে পড়তাম যাতে আমার পরীক্ষার হলে সুবিধা হয়। আমি বললাম যে এটার পর এটা হবে, এটার পর এটা হবে, যাতে পরীক্ষার হলে আমি যাতে এভাবে লিখতে পারি বা একটা যাতে আমার প্রেজেন্টেশনটা সুন্দর হয়। ঠিক আছে, তখন আমার পড়ার সময় মনোযোগটা ভালো থাকবে এবং আমি পড়ার সময় আমি মাথায় সেট করে নিলাম যে আমি পরের দিন বা পরের 2 দিন পরে কিভাবে লিখবো। এটা আসলে রিটেনের টাইম ম্যানেজমেন্টও এটা কিন্তু অনেক হেল্প করে। আমার মাথায় আগে থেকে আছে আমি এইভাবে আনসারটা দিব, তাহলে কিন্তু আমার পরীক্ষার হলে গিয়ে আনসারটা বানাতে হচ্ছে না বা কোনটার পর কোনটা লিখবো এগুলো মাথায় সেট করতে হচ্ছে না। আমার শুধু পরীক্ষায় হাত চলবে আর মাথা থেকে আওয়াজ বের হবে যে এটার পর লিখতে হবে, এইটাই চলবে পরীক্ষায় রিটেনে। কারণ টাইম আসলে এতই কম, এগুলো তুমি চিন্তা করে করে লিখতে গেলে আসলে টাইম কভার করা যায় না। দাদা এবার হচ্ছে আমার একটু ব্যক্তিগত জিজ্ঞাসা, যদিও বলছি এটা ব্যক্তিগত, কিন্তু আমার মনে হয় অনেকের মনে আসলে এই প্রশ্নটা হচ্ছে। তো আমরা জেনারেলি যেটা দেখি কারিকুলার অ্যাক্টিভিটিস আর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। তো আমার মনে পড়ে যখন আমি প্রথম গিয়েছি 2-3 দিনের মধ্যে একজন টিচার বলেছিলেন মেডিকেল কলেজে এসছো, এখন হচ্ছে নো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। যারা স্কুল কলেজে অনেক কিছুর সাথে জড়িত ছিলাম, তো আমরা কি আসলে আমাদের সব সব পেশেন্ট সব আসলে বাকি মেডিকেলে ঢোকার আগে, নাকি সাইমultaneously আসলে মানে কারিকুলার আর এক্সট্রা কারিকুলারের কি মানে সাকসেসফুল কোঅর্ডিনেশন কি আসলে সম্ভব? তা কি মনে হয়?
যে এক্সট্রা কারিকুলার যেটার কথা বললা, এটা আসলে ডিপেন্ড করে আসলে স্যার ম্যাডামদের উপর। আসলে অনেক স্যার দেখা যায় উনি অনেক অ্যাপ্রিসিয়েট করেন, আবার অনেক স্যার ম্যাডাম দেখা যায় উনি এগুলো পছন্দ করেন। উনি চান হচ্ছে মেডিকেল স্টুডেন্ট অনেক ভালো পড়াশোনা করবে, নিজের কেরিয়ার গড়বে, এই চিন্তা নিয়ে সবসময় থাকবে। তো এটা আসলে স্যারদের উপর ডিপেন্ড করে। আর এক্সট্রা কারিকুলার যে প্রোগ্রাম কথা বললা, আসলে এটা বিভিন্ন মেডিকেল কলেজে, আমাদের যেমন সিএমসি কথাই ধরি, আমাদের কিন্তু প্রতি দেখা যায় 2-3 মাস পর পর একটা কালচারাল প্রোগ্রাম হতো। আমরা নিজেরাই স্টুডেন্টরাই ওখানে পারফর্ম করতাম, হোক গান হোক কি নাটক হোক কি নাচ হোক। এরকম একটা এনভায়রনমেন্ট আসলে দরকার হয়। যখনই আমি কখনো কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করি, আসলে এনভায়রনমেন্টটা অনেক বেশি ইফেক্ট ফেলে। আমি যদি দেখি আমার ক্যাম্পাসের মধ্যে বড় ভাই আপুরা সবাই একসাথে নাচতেছে বা একসাথে গান গাচ্ছে, তখন আমার ইচ্ছা হবে আমি তো নাচ শিখেছিলাম, আমিও একটু সবার সামনে নাচি। মানে তখন আমার কিন্তু এই যে যেটা বললাম রিল্যাক্স, যেটা বললাম এক একজনের এক এক রকম। তো অনেকে দেখা যায় যে সব গান গাইলে অনেকের নিজের পেশেন্ট রিল্যাক্সড হয়ে যায়, অনেকে নাচলে রিল্যাক্সড হয়ে যায়। তো আসলে আমি বলবো যে আসলে হচ্ছে যে এই এক্সট্রা কারিকুলার ব্যাপারটা আসলে কোরিলেশন করা দরকার। আসলে সবসময় পড়াশোনা নিয়ে পড়ে থাকলে তো আর হবে না। যেমন আমি যদি বলি যে আমাদের মেডিকেলে আসলে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করে। আমাদের যে যারা রিসার্চ নিয়ে কাজ করতে চায় বা যারা ভলান্টারি ওয়ার্ক করতে চায়, তাদের জন্য অনেক অর্গানাইজেশন রয়েছে। আমাদের নিজস্ব একটা রিসার্চ ক্লাব রয়েছে, চিরাং মেডিকেল কলেজ রিসার্চ ক্লাব। তো যাদের রিসার্চ করার ইচ্ছা, তারা বড় ভাই আপুদের মাধ্যমে এইসব ক্লাবে জয়েন দিতে পারে এবং রিসার্চ সম্পর্কে আইডিয়া নিতে পারে। এছাড়াও আমাদের যে কালচারাল ইভেন্ট গুলো বললাম, এসব কালচারাল প্রোগ্রাম প্রতিনিয়ত হচ্ছে। তো আসলে সবাইকে বলবো হচ্ছে যে যদি দেখা যাচ্ছে যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির এনভায়রনমেন্টটা তুমি ক্যাম্পাসে পাচ্ছ না বা স্যার ম্যাডামদের সাপোর্ট পাচ্ছ না, তাহলে তুমি নিজের সাপোর্টে বা বাসায় যতটুকু পারো এটা চেষ্টা করবা। কারণ আসলে একসময় একটানা পড়াশোনা আসলে এটা খুব বোরিং লাইফ। মেডিকেল আমাদের 6 বছর পড়াশোনা করি, একটানা পড়াশোনা আসলে কখনোই পসিবল না। তুমি যদি খেলতে ভালোবাসো, তুমি বিকালে হয়তো ফ্রেন্ডের সাথে খেলতে যাও, গান গাইতে ভালোবাসো, তুমি রাতে এক পাশে গান করো। তো সবসময় চেষ্টা করবা নিজের এক্সট্রা কারিকুলার যে অ্যাক্টিভিটির যে বা এক্সট্রা কারিকুলার যে গুণটা রয়েছে সেটা সবসময় ধরে রাখার চেষ্টা করবা। কারণ যাই বলো না কেন, শুধু পড়াশোনা নিয়ে আসলে একটা তুমি মানুষকে তুমি জাজ করতে পারবা না। ঠিক আছে, পড়াশোনা পাশাপাশি মানুষের অন্য কি গুণ রয়েছে, অন্য কি কি যোগ্যতা রয়েছে, এগুলো একটা অনেক বড় প্রভাব ফেলে। তো সবাইকে বলবো যে নিজেদের মতো করে কারিকুলার বা এক্সট্রা কারিকুলার যেসব অ্যাক্টিভিটি রয়েছে নিজেদের মন মতো এভাবে তোমরা করে করবা। আজকে সকালে একটা মেডিকেল স্কুলের একটা একজন স্যার একটা পোস্টের ক্যাপশনে লিখেছেন যে লাভ মেডিসিন, মানে হয় ভালোবাসো মেডিসিনকে, না হলে আমরা যদি মনে করি যে মেডিকেল সায়েন্সের কথাই বলা হয়েছে সেভাবেই যদি চিন্তা করি, তাহলে আমাদের আসলে অনেক টাফ, বন্ধুর একটা পথ। এবং সবাই ডাক্তার হলেও শেষ সফল ডাক্তার কজন হতে পারবে এটা অনিশ্চিত, আনসার্টেন। এই বন্ধুর এটাকে যদি আমরা ত্যাগ করতে না চাই, তাহলে আমাদের ভালোবাসতে হবে। তো এটা আসলে উপায় কি, আসলে কিভাবে মানে প্রফের আগের সময়টাতে মনে হয় মাঝে মধ্যে যে কেন এখানে আসলাম, কেন এত কষ্ট, বা কিভাবে এই কষ্টটাকে আসলে আসলে আমরা ধরো আমরা তো এখন থার্ড ইয়ার মানে ফোর্থ ইয়ার, আমাদের সাবজেক্ট হচ্ছে মাইক্রোবায়োলজি, প্যাথোলজি আর হচ্ছে যে ফার্মাকোলজি। আর তোমাদের সাবজেক্ট হচ্ছে ধরো কমমেট ফরেন্সিক, ফার্স্ট ইয়ার হচ্ছে অ্যানাটমি ফিজিওলজি বায়োকেমিস্ট্রি। আসলে আমাদের জ্ঞানের পরিধি এই সাবজেক্ট পর্যন্তই। আসলে এর বাইরে যে কত সাবজেক্ট রয়েছে এগুলো আসলে আমরা ফিফথ ইয়ারে বা ইন্টার্নির সময় গিয়ে আমরা বুঝতে পারি যে আসলে নেফ্রোলজি বলে একটা সাবজেক্ট আছে, বা হচ্ছে যে গ্যাস্ট্রোএন্টারোলজি বলে একটা সাবজেক্ট আছে, বা এই সাবজেক্টে কি কি নিয়ে আলোচনা করা হয় বা কি কি টপিকস আছে। তো যখনই আমি এসব ডিপার্টমেন্ট গুলো এক্সপ্লোর করা শুরু করব, তখন দেখা যাবে আমার একটা ডিপার্টমেন্টের প্রতি ভালোবাসা জন্মায় গেছে। আমার ভালো লাগতেছে, আমার আই ডিপার্টমেন্টটা অনেক ভালো লাগে, আমার আই পড়তে ভালো লাগে, বা আই এর পেশেন্ট গুলো ডিল করতে আমার অনেক ভালো লাগে। তো এটা আসলে প্যাশন যে খোঁজা, এই প্যাশন খোঁজাটাই আসলে আসলে মেডিকেল সায়েন্সে খুব বড় অনেক টাফ একটা জিনিস, যে আমার আসলে কোন জিনিসটা ভালো লাগে। এটা আসলে আমরা অনেকেই হয়তো মেডিকেলে ভর্তির আগে থেকে খুঁজে পাই। অনেকে দেখা যাবে ভর্তির আগেই বলতো আমি সার্জন হব, আবার অনেকে পাশ করার পরও বলে আমি আসলে কি হব আমি জানি না, দেখি একটা একটা পরীক্ষা দিব, একটা পরীক্ষা হইলে দেখা যাবে। তো এটা আসলে প্যাশন খোঁজাটাই আসলে মেডিকেল সায়েন্স সবচেয়ে টাফ জিনিস। তো এটা আমার আসলে প্যাশন খোঁজা, আসলে কেউ তোমাকে এসে বলে দিবে না তুমি এটা পড়ো তুমি ওটা পড়ো। তোমার আসলে প্যাশনটা এক্সপ্লোর করতে হবে। তোমার সব ডিপার্টমেন্ট বা যেসব সাবজেক্ট তোমার ভালো লাগে সেগুলো তুমি এক্সপ্লোর করবা, দেখবা কোনটা তোমার ভালো লাগতেছে। এভাবে এক্সপ্লোর করতে করতে তুমি দেখবা তোমার একটা সাবজেক্ট অনেক ভালো লাগতেছে, বা তুমি এটা পড়ে তুমি ইন্টারেস্ট পাচ্ছ, তুমি কখনো বোর হচ্ছ না, বা তোমার ফ্যাসিনেশন জাগতেছে এই সাবজেক্টের প্রতি। এই সাবজেক্টে আর কি কি আছে যেগুলো টেক্সট বুকে নেই, বিভিন্ন রিসার্চে আছে, তোমার কি কি আছে, তুমি এগুলো সব সার্চ করতেছো ইন্টারনেটের মধ্যে।
তো এই যে প্যাশন খোঁজা জিনিসটা, এটা আসলে অনেক টাফ, কিন্তু তুমি যদি একবার খুঁজে ফেলতে পারো তোমার প্যাশন কোন সাবজেক্টের মধ্যে আছে, তখন আসলে তুমি ওই সাবজেক্টটাকে তুমি ভালোবেসে ফেলতে পারবা, আর তখন আসলে ওই সাবজেক্টটা নিয়ে তোমার পড়তে আর তেমন কষ্ট হবে না। লাস্ট বাট নট দ্য লিস্ট, খুব অল্প কথায় বলতে বলি যে হাউ টু স্টাডি স্মার্ট, তাহলে কি বলবেন? স্টাডি স্মার্ট বলবো হচ্ছে যে, আমি আমার কথাই বলি যে সারাদিন পড়ার মধ্যে থাকার কোনো দরকার নেই। প্রতিদিন আইটেমের পড়াটা ক্লিয়ার করো, ঠিক আছে? প্রতিদিন হয়তো 1-2টা করে আইটেম থাকো, ওই দুটাই পড়ো ভালো মতো, ঠিক আছে? আর হচ্ছে পরীক্ষার আগে ভালো মতো পড়ো, ঠিক আছে? আর প্রিপারেশনের যে সময়টা থাকে 1 মাস বা 2 মাস, আমি একটা অনেস্ট একটা কথা বলতে চাই, আমি 1 মাস 2 মাস যে বা 1 মাস বা 1.5 মাস যে সময়টা ছিল, সেই সময়টাতে আমি আমার 100% না 200% দিয়ে চেষ্টা করেছি। আমি বলবো ওই 1 মাস সময়ে আমাকে আমার রেজাল্ট যা চলে এসেছে গত বছর, সেই রেজাল্টটার জন্য ওই 1 মাসই দায়ী। আমি ওই 1 মাসে যা পড়াশোনা করেছি ওটাই আসলে আমার রেজাল্টের পিছনে কারণ। তো আমি বলবো যে যে এখন যে তোমার 2 মাস বা 1.5 মাস 2.5 মাস সময় রয়েছে, এই মাসটা কাজে লাগাও। আমি তোমার গ্যারান্টি দিয়ে বলতে পারো তুমি ইজিলি পাস করবা এবং তুমি অনেক ভালো মার্কস পাবা। এই দুইটা সাবজেক্ট আসলে অনেক দেখতে অনেক টাফ লাগলেও আসলে যখন তুমি পড়া শুরু করবা তুমি বুঝে যাবে আসলে কোন টপিকটা ইম্পর্টেন্ট, কোন টপিকটা না পারলেও কোনো সমস্যা নেই। তো আগে আমার পড়তে বসতে হবে, এটা হচ্ছে কথা। সবাই একটু পড়তে বসো, পরীক্ষা যেহেতু চলে আসছে, আর পড়ো। আর এই 1 মাসটা একটু ইউটিলাইজ করার চেষ্টা করো, 1-2 মাস আছে, এটা ইউটিলাইজ করার চেষ্টা করো। এই তুমি গত বছর বা গত 2 বছর 1 বছর কি করেছো ডাজন্ট ম্যাটার, তুমি এই 1-2 মাসে কি পড়বা বা কিভাবে তুমি প্রিপারেশন নেবা, এটাই তোমার প্রফের উপর, মানে প্রফের রেজাল্টের উপর এটাই ডিপেন্ড করে। তো যেটাই বলবো যে এখন যা করেছো 1 মাস মানে 7-8 মাস আগে আইটেম দাও নাই, ভালো মতো পড়াশোনা করো নাই, কিছুই করো নাই, এগুলো এখন বাদ দাও। এখন জাস্ট শুধু একটাই কনসার্ন থাকবে যে আমার এই প্রফটা পাস করে যেতে হবে, এই প্রফটা পাস করে আমার পরের ইয়ারে ক্লাস শুরু করতে হবে। এইভাবে তুমি এইটাকে মাথায় রেখে তুমি জাস্ট 2 মাস খুব হার্ড ওয়ার্ক করো। তুমি একটা কথা মনে রাখবা, হার্ড ওয়ার্ক বিটস ট্যালেন্ট ওয়েন ট্যালেন্ট ডাজন্ট ওয়ার্ক হার্ড। তো আমি যদি হার্ড ওয়ার্ক করি, আসলে যে ট্যালেন্টই হোক না কেন, আমি হার্ড ওয়ার্ক দিয়ে আসলে ওটাকে বিট করতে পারবো। তো তুমি যদি মনে করো আমার ট্যালেন্ট নাই, আমি পড়লেও পারতেছি না, আসলে এটা কিছুই না। তুমি যদি হার্ড ওয়ার্ক করো, তুমি যদি যে ভালো পারে তার সে 2 ঘন্টা পড়ছে, তুমি 3 ঘন্টা পড়তেছো, দেখা যাবে তুমি এই 3 ঘন্টার কারণে ওকে তুমি বিট করতে পারতেছো। তো হতাশ হওয়ার কিছু নাই আসলে। এই 2টা মাস বা 3টা মাস যা সময় আছে খুব ভালো মতো পড়াশোনা করো, আর স্মার্টলি পড়াশোনা করো। রিটেনের ক্ষেত্রে আমি যা যা বললাম সেগুলো ভাবে ফলো করো। আর ভাইবার ক্ষেত্রে যেটা বললাম যে ভাইবার শুরুতে কিভাবে আনসার দিতে হবে বা শেষে কি কি কোশ্চেন করে, এসব গুলো ফলো করো, দেখবা তোমার এই 2 মাস প্রিপারেশনে তুমি প্রফটাকে ভালো মতো পাস করে ফেলতে পারবে। তাহলে আমাদের আজকের সেশনের পাঁচ লাইন হচ্ছে হার্ড ওয়ার্ক বিটস ট্যালেন্ট। দাদা আপনাকে কন্টিনিউয়াস আমাদেরকে বেশ অনেক সময় দিয়েছেন। আর আমার সাথে যারা ছিলেন, নেক্সট